হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা WBSLST-র জন্য কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ 2 ডাইমেনশনাল জিওমেট্রি থেকে ট্রান্সফরমেশন অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস চ্যাপ্টারটা শুরু করেছি এবং তার মধ্যে অলরেডি একটা লেকচার আমাদের কিন্তু হয়ে গেছে এবং সেটা আমাদের আপলোডও করা হয়েছে। যারা এখনো সেটা দেখোনি অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু ভিডিওটি দেখে নেবে। তাছাড়াও প্লেলিস্ট আমি অ্যাড করে দেবো। এবং লেকচার ওয়ানে কি ছিল? লেকচার ওয়ানে ছিল হচ্ছে ট্রান্সলেশন রিলেটেড কনসেপ্ট, অর্থাৎ আমরা ট্রান্সফরমেশন অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিসের কথা বলেছিলাম যে সেখানে দুটো জিনিস হয়, একটা হচ্ছে ট্রান্সলেশন, একটা হচ্ছে রোটেশন। দেন সেখানে আমরা করেছিলাম রিজিড মোশন হয়, যেখানে দুটো একসঙ্গে হোল্ড করে। তো তার মধ্যে ট্রান্সলেশনটা আমাদের প্রথম লেকচারে কিন্তু হয়ে গেছে। তো আজকের লেকচার আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে রোটেশন অফ অ্যাক্সিস, সেটা হলো রোটেশন অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস। ট্রান্সলেশনের কি কনসেপ্ট ছিল? ট্রান্সলেশন মানে হচ্ছে জাস্ট অরিজিনটা শিফটেড হবে, কিন্তু উইদাউট চেঞ্জিং এনি ডাইরেকশন অফ দি অ্যাক্সিস। যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ রয়েছে তাদের ডাইরেকশনে বা তাদের অ্যাঙ্গেলে কোনো রকম চেঞ্জ না করে আমি কিন্তু শুধুমাত্র যদি অরিজিনটাকে শিফট করে দিই এবং সেই অরিজিনের সাথে সাথে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ তার পুরানো অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যদি শিফটেড হয়ে যায়, তখন আমরা বলবো সেটা হচ্ছে ট্রান্সলেশন। আর রোটেশনের ক্ষেত্রে কি হয়? রোটেশনের ক্ষেত্রে হচ্ছে চেঞ্জ ইন ডাইরেকশন অফ অ্যাক্সিস উইদাউট শিফটিং দি অরিজিন। ট্রান্সলেশনের ক্ষেত্রে শিফটিং দি অরিজিন উইদাউট চেঞ্জ অফ ডাইরেকশন, আর রোটেশন মানে হচ্ছে তার উল্টো, অর্থাৎ চেঞ্জ অফ ডাইরেকশন উইদাউট চেঞ্জিং দি অরিজিন। অর্থাৎ সহজভাবে বললে অ্যাক্সিস রোটেটেড থ্রু অ্যান অ্যাঙ্গেল ইন দি সেম সেন্স, অর্থাৎ যে অ্যাক্সিসটা থাকবে এটা যদি এক্স অক্ষ, এখানে যদি ওয়াই অক্ষ থাকে, আমি ডিটেলসে ছবি এঁকে সমস্ত কিছু বলবো। যেমন আগের ক্লাসে ডিটেলসে কম্প্যাক্ট ওয়েতে কনসেপচুয়ালি সিস্টেমেটিক ওয়েতে সমস্ত কিছু হচ্ছে, এখানেও হবে এবং প্রতিটা ক্লাসেই সেভাবে হবে, যেভাবে কিন্তু আর অন্য কোথাও হবে বলে আমার মনে হয় না। তাই প্রতিটা ক্লাস আমাদের অবশ্যই মন দিয়ে ফলো করতে হবে, মন দিয়ে খাতায় নোট ডাউন করতে হবে, না দেখে প্র্যাকটিস করতে হবে এবং প্রতিনিয়ত কিন্তু ফলো করে যেতে হবে প্রতিটা ভিডিও, কোনো রকম স্কিপ না করে। তো দিন শেষে আমাদের খাতায় যা থাকবে সেটা আর অন্যদের খাতায় থাকবে না, কিংবা আমাদের খাতায় যেটুকুনি থাকবে, যতটা থাকবে, তার বাইরে কোনো কোয়েশ্চেন কিন্তু আমরা পরীক্ষায় পাবো না। ঠিক আছে? তো প্রতিটা কোয়েশ্চেন পরীক্ষায় অ্যাটেম্প করে আসার জন্য কিন্তু আমরা সমস্ত ভাবে প্রিপেয়ার থাকবো। তো এখানে এক্স অক্ষ রয়েছে যেটা বলছিলাম, আর এখানে ওয়াই অক্ষ রয়েছে, তাকে যদি কোনো একটা অ্যাঙ্গেলে সেম সেন্সে রোটেট করে দেওয়া হয়, অর্থাৎ এখানে যদি থিটা অ্যাঙ্গেল তৈরি হয়, থিটা অ্যাঙ্গেলে রোটেট করালাম এক্স অক্ষটাকে, তাতে করে নতুন এক্স ড্যাশ অক্ষ তৈরি হলো। এবং এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, তাহলে এটা যে ডাইরেকশনে রোটেটেড হলো ঠিক সেই ডাইরেকশনের কিন্তু রোটেশন করা হলো থিটা অ্যাঙ্গেলে, সেটা করে তৈরি করো নতুন ওয়াই ড্যাশ অ্যাক্সিসটা। অর্থাৎ এটা এখানে শিফটেড হয়ে গেল, এটা এখানে রয়ে গেল। এমন নয় যে এক্স অক্ষটাকে আমি এদিকে রোটেট করালাম, ওয়াই অক্ষটাকে আবার এদিকে রোটেট করালাম, তাহলে কিন্তু জিনিসটা এরকম হয়ে যাবে। তো সেটা নয়, সেম সেন্সে ওই জন্য বলছি যে যে ডাইরেকশনে এক্সটা রোটেট হচ্ছে সেই ডাইরেকশনে ওয়াই অক্ষটাকে আমরা ঘূর্ণন করছি এবং সেম অ্যাঙ্গেল থিটাতেই, অ্যাঙ্গেলও কিন্তু সেখানে নতুন কিছু আসছে না। তাই কি বলা হচ্ছে? অ্যাক্সিস রোটেটেড থ্রু অ্যান অ্যাঙ্গেল ইন দি সেম সেন্স ইন দেয়ার ওন প্লেন। প্লেনটাও কিন্তু আমি চেঞ্জ করছি না। এই নয় যে এক্সটাকে একটা প্লেনে রাখলাম, ওয়াইটাকে সামনের দিকে আমি বর্ধিত করে দিলাম, মানে বোর্ডের প্লেন থেকে সামনের দিকে বেরিয়ে আসলো, এমনটা কিন্তু নয়। যে প্লেনে এক্স ওয়াই অ্যাক্সিসটা ছিল সেই এক্স ওয়াই প্লেনে রেখেই সেম সেন্সেই সেম অ্যাঙ্গেলেই আমরা রোটেশন করালাম দুটো অ্যাক্সিসকেই, এবং করানোর ফলে একটা নতুন সিস্টেম অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস তৈরি হলো আফটার রোটেটেড দি অ্যাক্সিস। বাট অরিজিন রিমেন্স সেম, অরিজিন কিন্তু কোনো রকম শিফটিং হয়নি, অর্থাৎ অ্যাবাউট দি অরিজিন, অরিজিনের রেসপেক্টে রোটেশন হলো, কিন্তু উইদাউট শিফটিং দি অরিজিন, কোনো রকম অরিজিনকে কিন্তু আমরা শিফট করলাম না। ঠিক আছে? অর্থাৎ যার অ্যাবাউটে আমরা রোটেশন করাচ্ছি তাকে কিন্তু আমরা কোনো রকম ভাবে শিফট করছি না। তো যাই হোক, তার মানে সহজ ভাবে যদি বলি এই ডিটেলসটা, সেটা হচ্ছে রোটেশন আর কিছুই না। রোটেশন হচ্ছে অরিজিনকে চেঞ্জ না করে অরিজিনের রেসপেক্টেই সেম অ্যাঙ্গেলে সেম ডাইরেকশনে যদি আমি সেম প্লেনেই এক্স ওয়াই অক্ষকে রোটেট করাই কোনো একটা থিটা অ্যাঙ্গেলে, তাহলে যে ট্রান্সফরমেশন ফর্মুলাটা তৈরি হবে, তার তার ফলে যে ট্রান্সফরমেশনটা তৈরি হবে, সেই ট্রান্সফরমেশনটাকেই আমরা বলবো হচ্ছে রোটেশন অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস। যে রোটেশন কথার অর্থ তার মানে কি পাচ্ছি? রোটেশন
ইজ ইকুয়ালস টু সেম অ্যাঙ্গেল, মানে সেম অ্যাঙ্গেলে আমরা রোটেট করবো এক্স ওয়াই অ্যাক্সিসকে, প্লাস সেম ডাইরেকশন বা সেন্স, কিংবা তার সঙ্গে থাকবে হচ্ছে সেম প্লেনেই রোটেশনটা হবে, প্লেন এদিক ওদিক করা যাবে না, যে প্লেনে এক্স ওয়াই অক্ষ রয়েছে সেই প্লেনেই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ থাকবে, এবং সে রোটেশনটা হবে কার অ্যাবাউটে, অরিজিনের অ্যাবাউটে, অ্যাবাউট অরিজিন, অ্যাবাউট অরিজিন, কিন্তু অরিজিন কিন্তু আবার সেম থাকবে, এবং সেম অরিজিনের রেসপেক্টেই হবে। মানে সেম অরিজিন বলতে অরিজিনটা কিন্তু শিফটিং হবে না, তাহলে সেম অ্যাঙ্গেল, সেম সেন্স, সেম প্লেন, সেম অরিজিন, কিন্তু রোটেশনটা হবে অ্যাবাউট অরিজিন। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের কাছে মেন কথা। বোঝা গেছে? এবার আমরা চলে আসবো হচ্ছে তার একটু অ্যানালিটিক্যাল ফর্মটা কিরকম হবে। অর্থাৎ এই যে রোটেশনের কথা আমরা বলছি, সেই রোটেশনের ক্ষেত্রে তার ফর্মুলাটা বা অ্যানালিটিক্যাল ফর্মটা ঠিক কিরকম হবে সেটা আমরা একটু জানবো। ওকে, তো তার জন্য একটু প্রথমে ডেসক্রিপশন দিয়ে নিলাম যে লেট দি কোঅর্ডিনেট অ্যাক্সিস ও এক্স অ্যান্ড ও ওয়াই বি রোটেটেড থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা ইন দি সেম সেন্স বা ডাইরেকশন অ্যাবাউট দি অরিজিন ও উইদাউট শিফটিং দি অরিজিন। ঠিক আছে, যা যা আমি উপরে আমি প্লাস করে করে লিখে দিলাম সেটাই আবার ডিটেলস এখানে বলা হলো। অ্যান্ড উই গেট দি নিউ সেট অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস ও ড্যাশ এক্স ড্যাশ অ্যান্ড ও ড্যাশ ওয়াই ড্যাশ। এখানে একটু বলে রাখা ভালো, এখানে ও ড্যাশটা হবে না, কারণ অরিজিন কিন্তু আমরা চেঞ্জ করছি না। অরিজিন যেহেতু আমরা চেঞ্জ করছি না, ফলে ও ড্যাশটা হবে না, এখানে জাস্ট ও হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কাছে ও এক্স ড্যাশ এবং ও ওয়াই ড্যাশ হবে। ঠিক আছে, কোনো ও ড্যাশ হবে না। Let xy be the coordinate of P with respect to old coordinate system by old set of rectangular axes OX, OY, and x dash y dash be the coordinates of P with respect to the new set of rectangular axes OX dash and OY dash. অর্থাৎ নতুন কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে কোন একটা পার্টিকুলার পয়েন্টের, সেটা পি পয়েন্ট বলতে পারি, সেই পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই পুরোনো কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে, আর নতুন কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ঠিক আছে, এবং এই ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দের নতুন অ্যাক্সিস দুটো সেটা কি কোথা দিয়ে পাস করছে, সেটা ওল্ড অরিজিন দিয়েই পাস করছে। তাই তো এই পুরোনো যে অরিজিনটা রয়েছে সেটা দিয়েই কিন্তু তারা পাস করছে, সেটাই হচ্ছে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন, এবং সেটা কিন্তু পুরানো ও এক্স এবং ও এর সঙ্গে যথাক্রমে থিটা অ্যাঙ্গেল করেই রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ডেসক্রিপশনটা। তো এই ডেসক্রিপশনের পরে আমাদের যে রোটেশন ফর্মুলাটা, যারা শুধুমাত্র মনে করছো যে ফর্মুলা পড়বে, তাহলে ফর্মুলাটাই দেখতে পারো। তারা এরপরে যে আমি প্রমাণটা খুব শর্টে একদম বেসিক ভাবে প্রমাণটা করব, কোনো রকম বেশি লিখবো না, কিছু করবো না, কারণ প্রমাণ আমাদের পরীক্ষায় তো আসবে না। তো সেক্ষেত্রে প্রমাণটা আমি জাস্ট একটু, অনেকেই চায় যে প্রমাণটা তো দেখতে পেলে ভালো হতো, তো তাদের জন্য আমি বলছি। কিন্তু অনেকেই যদি মনে করো যে না প্রমাণটা লাগবে না আমার, শুধুমাত্র ফর্মুলাটা জানলেই হবে, তাহলে তারা প্রমাণের শেষে যে ফর্মুলাটা আমি করব সেইটাই ডাইরেক্ট দেখতে পারো, প্রথম দিকটায় প্রমাণের জায়গাটুকু স্কিপ করে যেতে পারো। প্রমাণটা কিন্তু খুব বেশি আমি ডিটেলসে করবো না, তাই চাইলে দেখতেও পারো। এই রোটেশনটা বোঝানোর জন্য কিন্তু আমাদের অবশ্যই একটা ছবি আগে প্রথমে আঁকতেই হবে। সেই ছবিটা আঁকা যাক। প্রথমে আমি ধরে নিচ্ছি ওল্ড অ্যাক্সিস এবং নিউ অ্যাক্সিসটা কিরকম ছিল সেটা দেখা যাক। একটু বড় করে ছবিটা আঁকি, তাহলে বোঝাতে সুবিধা হবে। এই হচ্ছে আমাদের কাছে ওল্ড এক্স অ্যাক্সিস, এটা হলো আমাদের কাছে ওল্ড ওয়াই অ্যাক্সিস। এবার সেখানে কি করা হলো, অ্যাক্সিস দুটোকে সেম অ্যাঙ্গেলে, সেম সেন্সে, সেম প্লেনে রোটেশন করানো হলো, সেম যে অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, তার মানে আমি ধরে নিচ্ছি নতুন যে অ্যাঙ্গেলটা, মানে নতুন যে রোটেশনটা হলো, সেই রোটেশনের ফলে নতুন এক্স অক্ষটা এরকম জায়গায় চলে এলো, এবং সেই কারণে নতুন ওয়াই অক্ষটাও নিশ্চয়ই চেঞ্জ হবে। এবং সেটা কতটুকু চেঞ্জ হবে, নতুন ওয়াই অক্ষটা কিন্তু চেঞ্জ হবে ধরলাম এরকম, যতটা এখানে চেঞ্জ হচ্ছে ঠিক ততটাই চেঞ্জ হবে। কি করে বুঝবো, কারণ পারপেন্ডিকুলার ভাবে কিন্তু যাবে, তারা কিন্তু পারপেন্ডিকুলার ভাবে যাবে এবং সেম অ্যাঙ্গেলেই তারা থাকবে। অর্থাৎ নতুন যে এক্স অক্ষ, নতুন যে ওয়াই অক্ষ, তারা কিন্তু তাদের মধ্যে মধ্যবর্তী কোণ কিন্তু আগেও 90 ডিগ্রি ছিল, এখনো কিন্তু 90 ডিগ্রি থাকবে, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে না। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কাছে এক্স অক্ষ, এক্স ড্যাশ, অর্থাৎ আমি এটাকে বলতেই পারি ও এক্স, এটা হচ্ছে ও ওয়াই,
আর এটা হচ্ছে নতুন ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ও ওয়াই ড্যাশ। কারণ এখানে অরিজিনটা শিফটেড হয়নি, অরিজিনটা যা আছে তাই থাকবে আগের মতোই। এবং যে অ্যাঙ্গেলের রোটেশনটা হচ্ছে সেটা হচ্ছে থিটা। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এটাও কিন্তু থিটা হবে, এবং সেম ডাইরেকশনেই রোটেশনটা হয়েছে। রোটেশনটা কিন্তু সেম ডাইরেকশনে এবং সেম প্লেনের মধ্যেই, এই প্লেনের মধ্যেই কিন্তু হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের যদি রোটেশনের ফর্মুলাটা বার করতে হয় যে পুরানো এক্স এক্স ওয়াই কোঅর্ডিনেটের সঙ্গে নতুন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কোঅর্ডিনেটের কি সম্পর্ক আছে, সেটা আমরা বুঝতে চাই। তো বোঝার জন্য অবশ্যই একটা এখানে পয়েন্ট নিয়ে নিতে হবে। আমি সেই পয়েন্টটাকে ধরে নিচ্ছি সামথিং পি পয়েন্ট। সামথিং একটা পি পয়েন্ট ধরছি, যার পুরানো কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই এবং নতুন কোঅর্ডিনেট হচ্ছে এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ। ঠিক আছে, এটা হচ্ছে ওল্ড এবং এটা হচ্ছে নিউ কোঅর্ডিনেটের রেসপেক্টে। তো সেই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এবং এক্স ওয়াই এবং এই যে রোটেশন থিটা, তার মধ্যে আমরা সম্পর্কটা কি করে পাবো, তার মধ্যে সম্পর্কটা আমরা কি করে পাবো এবার দেখা যাক। তো তার জন্য আমরা যেটা করছি এখানে সেটা হচ্ছে কিছু আমরা লেন্থ কনসিডার করব। তো প্রথম কথা, এই এক্স ওয়াইটা কোনটা সেটা বোঝার জন্য আমরা পি থেকে ডাইরেক্ট এক্স এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করছি। তাহলে পি থেকে ডাইরেক্ট এক্স এর উপর যদি পারপেন্ডিকুলার কেউ ড্র করে, তাহলে এই যে ও থেকে আমি পি সামথিং এখানে নাম দিয়ে দিচ্ছি সামথিং পি ধর এম। তো ও এমটাই হচ্ছে আমাদের কাছে এক্স, আর পি এমটাই হচ্ছে আমাদের কাছে ওয়াই। স্বাভাবিকভাবে ও এমটাই হচ্ছে আমাদের কাছে এক্স এবং পি এমটাই হচ্ছে ওয়াই। কারণ সাধারণত আমাদের এই ও থেকে এক্স অক্ষ বরাবর যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে পি এর এক্স কোঅর্ডিনেট, এবং ওয়াই অক্ষ বরাবর যে উপরের হাইটটা সেটাই হচ্ছে পি এর ওয়াই কোঅর্ডিনেট। আচ্ছা, এরপর কি করবো, এবার এক্স ড্যাশ ওয়াই ড্যাশটাকেও বিচার করতে হবে। কিন্তু এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বিচার করতে গেলে তো আমরা নিশ্চয়ই নতুন অক্ষের উপর পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এবং নতুন অক্ষের উপর পারপেন্ডিকুলার ড্র করা মানে এই ও এক্স ড্যাশের উপর যদি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে সেটা কিছুটা এরকম পারপেন্ডিকুলার আসছে। এই যে এটা 90 ডিগ্রি, এটা যেমন এখানে 90 ডিগ্রি ফর্ম করেছে, সেরকম এটা এরকম জায়গায় একটা 90 ডিগ্রি ফর্ম করবে, বা ভিতরেরটাও 90 ডিগ্রি অবভিয়াসলি, তাই তো। তো যাই হোক, ওখানে একটা 90 ডিগ্রি ফর্ম হলো। এবার আমাদের বাকি যে লেন্থ গুলো মেজার করার জন্য কিছু এক্সট্রা লেন্থ কনসিডার করছি। কি কি লেন্থ কনসিডার করছি এবার দেখা যাক। প্রথম কথা, এখান থেকে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করব, এবং এখান থেকে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করব, আর কিচ্ছু লাগবে না, জাস্ট এইটুখানি লাগবে। ঠিক আছে। এবার এই পারপেন্ডিকুলার গুলো ড্র করলে আমরা এই যে লেন্সটা, তাহলে আমরা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ সেটা কোনটাকে ইন্ডিকেট করছে, এক্স ড্যাশ মানে তাহলে ও থেকে এই যে বিন্দুটা পর্যন্ত সেটা হচ্ছে আমাদের কাছে এক্স ড্যাশ হবে। আমি সেটাকে যদি পি এন বলি, তাহলে পি এনটা হচ্ছে এক্স ড্যাশ, কারণ সেটা নতুন এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স অরিজিন থেকে। আর পি এন যেটা, সরি, এটা ও এন হবে, নট পি এন হবে। এক্স ড্যাশটা হবে কত, ও এন। আর পি এনটা কত হবে, পিএনটা এই যে পিএনটা সেটা হচ্ছে আমাদের কাছে ওয়াই ড্যাশ হবে। অর্থাৎ এটা হচ্ছে এক্স ড্যাশ ও থেকে এন পর্যন্ত, আর ও সি থেকে যেটা এন পর্যন্ত বলছি সেটা হচ্ছে আমাদের কাছে ওয়াই ড্যাশ। আচ্ছা, এবার এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমাদের কাছে এটা জেড এর মতো ফর্ম করছে। তার মানে এটা হচ্ছে থিটা, যেটা আমরা ছোটবেলায় একান্তর কোণের কনসেপ্ট পড়েছিলাম, এটাও থিটা হবে। আবার এটা যদি থিটা হয়, আমি যদি এখানে একটু বর্ধিত করি, এখানে যদি একটু আমি উপরের দিকে বাড়িয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা এবং এইটা কিন্তু প্যারালাল হচ্ছে, সমান্তরাল হচ্ছে। এবং এটা আর এটা কিন্তু সমান্তরাল হচ্ছে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে কিন্তু আমাদের কাছে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। কারণ কি, কারণ এটা হচ্ছে অনুরূপ কোণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা এটার সঙ্গে সমান্তরাল, এটা এটার সঙ্গে সমান্তরাল। তাহলে একইভাবে অ্যাঙ্গেল গুলো প্রেজেন্ট রয়েছে এখানে, তার মানে এটাও কিন্তু থিটা হয়ে যাবে। আবার এটা থিটা হলে এখানে আবার একটা জেড ফর্ম হচ্ছে, তার মানে এটা থিটা মানে এখানটাও থিটা, উপরের যে অ্যাঙ্গেলটা, তাই তো, উপরের অ্যাঙ্গেলটাও, তার মানে এখানে থিটা হয়ে গেল। তো এবার আমাদের কিছু ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশনের মাধ্যমে, প্লেন ট্রিগোনোমেট্রির মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো যে আলটিমেটলি ঠিক এক্স এবং ওয়াইটা কত হবে।
তাহলে এক্সটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারছি? এক্স মানে জাস্ট এইটুখানি। তো এক্স মানে যদি এইটুখানি হয়, আমি যদি এখানে এন, এখানে কিছু নাম্বারিং করি, এটা এম দিয়েছি, এখানে ধরলাম সামথিং আর দিলাম, এখানে ধরলাম কিউ দিলাম, ওকে, তাহলে এক্স ইজ নাথিং বাট ও এম, অ্যান্ড ও এম ইজ নাথিং বাট ও আর মাইনাস এম আর। ও আর মানে পুরোটা মাইনাস এম আর করলেই ও এমটা পেয়ে যাবো। এবার ও আর মানে আবার কত? ও থেকে আর পর্যন্ত কত আছে? ও থেকে আর পর্যন্ত হচ্ছে এক্স ড্যাশ কস থিটা, তাই তো? এটা যদি থিটা হয়, এটা যদি এক্স ড্যাশ হয়, অর্থাৎ এটা হচ্ছে অতিভুজটা এক্স ড্যাশ, অ্যাঙ্গেলটা থিটা, তাহলে ভূমিটা কত হবে? এক্স ড্যাশ কস থিটা হয়ে যাবে, এক্স ড্যাশ কস থিটা হয়ে যাবে, মাইনাস এম আরটা কত আবার? এবার এম আরটা কত? এই যে এম আর, এম আর মানেই কিন্তু কিউ এন, এম আর মানেই কিন্তু কিউ এন, সেটাকে আমি আরেকবার নাহলে লিখে দিচ্ছি। এম আর মানে কিন্তু কিউ এন, তার সঙ্গেই সমান, তাই তো? এই এম আরটা কিউ এন এর সঙ্গে সমান। তাহলে এই ছোট ত্রিভুজটা থেকে এটা থিটা আমরা পেয়েছি, এটুকুনি থিটা পেয়েছি, তাহলে কিউ এনটা কত? কিংবা আমি যদি উপরের অ্যাঙ্গেলটাও ধরি, এটা ওয়াই ড্যাশ, এটা থিটা, তাহলে কিউ এনটাও তো তার লম্ব উপরের বড় ত্রিভুজটা থেকে। তাহলে লম্ব যদি করতেই হয়, তাহলে আমরা কি পাবো? ওয়াই ড্যাশ সাইন থিটা। তার মানে এক্স ইজ নাথিং বাট এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা। তাহলে এটাই আমাদের ফর্মুলা। এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা। এটা হচ্ছে রোটেশনের এক্স কোঅর্ডিনেটের ফর্মুলা। এবার ওয়াই কোঅর্ডিনেটের ফর্মুলাটা কি হবে তাহলে? সেটাও আমরা খুব সহজে বার করতে পারবো ছবি থেকে। জাস্ট ট্রিগোনোমেট্রিটা ভালো করে বুঝে নিতে হবে আমাদের কি হচ্ছে। যদি ওয়াই করি, ওয়াইটা কার সঙ্গে সমান? ওয়াইটা কোথায়? ওয়াই হচ্ছে আমাদের কাছে আহ এইটুকুনি হচ্ছে ওয়াই, এই যে পি থেকে এম পর্যন্ত, সেটা হচ্ছে ওয়াই, তাই তো? তাহলে পি এম, এবার পিএম টাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো? পিএম মানে হচ্ছে পি কিউ প্লাস কিউ এম, পি কিউ প্লাস কিউ এম। আবার পি কিউ, পি থেকে কিউ পর্যন্ত যেটা রয়েছে সেটা আমরা এই ত্রিভুজ থেকে পেয়ে যাব, এবং সেটা কত হবে? এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে ভূমি, কারণ থিটা যার সঙ্গে সংলগ্ন থাকে সেটা হচ্ছে ভূমি হয়। থিটার উপর ডিপেন্ড করে কিন্তু লম্ব ভূমি হয়, এমন নয় যে আমার অ্যাঙ্গেলটা, ত্রিভুজটা যদি এরকম হয়, থিটা যদি আমার এখানে থাকে, তাহলে কিন্তু ভূমি আমার, ভূমি কোনটা হবে? ভূমি হচ্ছে এটা, থিটা যার সঙ্গে লেগে থাকবে, ঠিক আছে? এরকম ভাবে ছবি আছে মানে এটা লম্ব আর এটা ভূমি, সে কিন্তু ত্রিভুজের মানে ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে কনসেপ্ট নয়। ট্রিগোনোমেট্রির কনসেপ্ট হচ্ছে থিটা কার রেসপেক্টে নিচ্ছি সেটা হচ্ছে ভূমি, থিটা যার সঙ্গে লেগে রয়েছে, থিটা যদি এখানে থাকে তবে এটা ভূমি, আর থিটা যদি উপরে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে লম্বটার যেদিকে মানে হাইটটাই হচ্ছে ভূমি। বোঝা গেল? তাহলে ভূমি এবং লম্বের কনসেপ্টটা অনেকের থাকে না, যে লম্বালম্বি রয়েছে মানে সেটাই লম্ব, তা কিন্তু নয়। থিটা কার সাথে রয়েছে সেটা লম্ব মানে সেটা হচ্ছে ভূমি, আর থিটা যার সঙ্গে ডাইরেক্টলি লেগে নেই সেটা হচ্ছে লম্ব। যেমন এখানে থিটা রয়েছে হচ্ছে এই সাইডের সাথে, তার মানে এটা হচ্ছে ভূমি। তাহলে আর কিউ এমটা আমরা কি করে পাবো? কিউ এম, কিউ এম মানে এইটুকানি, কিউ এম মানে হচ্ছে এতটা, আবার এতটা মানে এইটা, আবার এটা মানে হচ্ছে আমরা এই বড় ত্রিভুজ থেকে পেয়ে যাবো সেটা। তাহলে পি কিউ প্লাস কিউ এম মানেই হচ্ছে আবার এন আর। এবার পি কিউ মানে কত? পি কিউ মানে এইটুকানি, সেটা কত? ওয়াই ড্যাশ, যেহেতু এটা ভূমিতে পড়ছে তাহলে ওয়াই ড্যাশ কস থিটা। আর এন আরটা কত? এক্স ড্যাশ, আর এটা যেহেতু লম্ব হচ্ছে এখানে, কারণ থিটা এর সঙ্গে লেগে, তার মানে নিচেরটা ভূমি, এটা লম্ব, মানে এক্স ড্যাশ সাইন থিটা, এক্স ড্যাশ সাইন থিটা হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে ওয়াই এর ফর্মুলা। বোঝা গেল? যদিও সেটাকে একটু ঘুরিয়ে লেখা হয়, এক্সটাকে প্রথমে লেখা হয়, ওয়াইটাকে পরে লেখা হয়। তাহলে রোটেশন ফর্মুলা ইজ এক্স ইকুয়ালস টু, তার মানে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু
এক্স ড্যাশ সাইন থিটাকে আগে লিখি, তাহলে দেখতে ভালো লাগবে, কারণ এক্স ড্যাশের সঙ্গে এক্স ড্যাশ, আর মনে রাখতেও সুবিধা হবে, নাহলে পুরো গুলিয়ে যাবে কোএফিসিয়েন্ট গুলো। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে এক এবং একমাত্র ফর্মুলা ফর রোটেশন। আজকের ক্লাসে কিন্তু এই ফর্মুলাটাই সর্বাধিক বেশি কাজে লাগবে, এবং অ্যাকচুয়ালি এটাই লাগবে। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু এক্স কে আমরা এক্স ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে কিংবা ওয়াই কে ওয়াই এক্স ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে যে প্রেজেন্ট করার যে ফর্মুলা, সেই রিপ্রেজেন্টেশন ফর্মুলাটাই কিন্তু আমাদের বেশি কাজে লাগে। আরেকটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে এক্স ড্যাশ কে এক্স ওয়াই এর মাধ্যমে, ওয়াই ড্যাশ কে এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা। সেটা আমাদের খুব একটা কাজে লাগে না, কিন্তু তাও আমি ডিরাইভ করিয়ে দিচ্ছি, এবং সেই রিলেটেড একটা প্রবলেমও আমি করিয়ে দেবো। কিন্তু মেনলি যেটা কাজে লাগে সেটা হচ্ছে এই বক্স করা ফর্মুলাটাই কাজে লাগে। ঠিক আছে, তো এই ফর্মুলাটা আমি আরেকটা ভাবে আমি দেখিয়ে দিচ্ছি, যেটা এতক্ষণ যেটা করেছিলাম সেটা হচ্ছে গদে বাঁধা ফর্মুলা, যেটা সবাই করে থাকে, বইতে করা থাকে, কিন্তু এখন আমি যেটা বলবো সেই ফর্মুলাটা কিন্তু মানে সেটা সেরকম ডেরিভেশনটা কিন্তু আর খুব কম বইতে, বা খুব কম বইতে কি আমার আমার চোখে চোখে পড়েনি। এটা কিন্তু আমি নিজে ভেক্টর অ্যাপ্রোচে ভেবেই ফর্মুলাটা করেছি। সেটা হচ্ছে এরকম ভাবে হবে, আমরা ভেক্টরের ক্ষেত্রে একটা কনসেপ্ট করেছিলাম। ভেক্টরের ক্ষেত্রে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্টের একটা ফর্মুলা পড়েছিলাম বা কনসেপ্ট পড়েছিলাম। যদি এখানে কোনো একটা ভেক্টর এরকম ভাবে থাকে, এদিকে ধরলাম এক্স অ্যাক্সিস রয়েছে, এদিকে ধরলাম ওয়াই অ্যাক্সিস রয়েছে, এখানে অরিজিন রয়েছে, এবং অরিজিন থেকে ধরলাম কোনো একটা ভেক্টর রয়েছে, সেই ভেক্টরটা ধরলাম এরকম ভাবে রয়েছে, এফ ভেক্টরই ধরছি। তাহলে এক্স অক্ষ বরাবর তার কম্পোনেন্ট কি হবে? মড অফ এফ ভেক্টর কস থিটা। কখন? যখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টটা কত হবে? ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট হয়ে যাবে কিন্তু এফ ভেক্টর তার মড সাইন থিটা। এবার কেন সাইন থিটা? কারণ এখানে আমি 90 থিটা হলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা, কিংবা আমি যদি পুরোটা ধরি, যে ওয়াই অক্ষ বরাবর যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে এখানে 90 ডিগ্রি মাইনাস কত হচ্ছে থিটা, কারণ এটুকুনি থিটা হয়ে গেছে। তাহলে এটা কত হচ্ছে? ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্টটা কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই হচ্ছে সাইন থিটা। ক্লাস 10 আমরা পড়েছি সেই ব্যাপারটা। তো এই রেক্টাঙ্গুলার কম্পোনেন্ট ডিভিশন বা এই অবিলম্ব উপাংশে যে ভেঙে নেওয়া, এই কনসেপ্টটাকে যদি অ্যাপ্লাই করি, এক লাইনে এই প্রমাণটা হয়ে যাবে। এত ছবির ঘনঘটাও আমাদের থাকবে না, না থাকবে এত ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন, না কিছু। শুধুমাত্র অ্যাঙ্গেলটা বুঝতে পারলেই আমাদের কাজ মিটে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই ছবিতেই আমি যদি দেখি যে এক্স ইকুয়ালস টু, আরেকবার রেখে দিচ্ছি ছবিটা, কনসেপ্ট না বুঝলে কিন্তু শুধুমাত্র শর্ট ট্রিক্স দিয়ে বা কিছু দিয়ে অঙ্ক হবে না। আমরা কিন্তু অনার্সের জিনিসগুলোকে এমসিকিউ আকারে করছি, ফলে আমাদের অবশ্যই কনসেপ্টটা একটু মাথায় রাখতে হবে। যাদের মনে হবে যে না কনসেপ্ট এত লাগবে না বা কনসেপ্ট এত বুঝবো না, তারা কিন্তু একটুখানি ওই কনসেপ্টের জায়গাটা স্কিপ করে যাবে। কিন্তু তারপরে যে প্রবলেম গুলো রয়েছে খুব সুন্দরভাবে আলোচনা করা হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের দরকার। আর যারা কনসেপ্ট ভালোবাসো তাদের জন্য আমি কিন্তু পড়াচ্ছি, ফলে সবার যাতে সমান কাজ হয়ে যায় সেভাবে কিন্তু করানো। যাদের মনে হচ্ছে কনসেপ্ট লাগবে না, তারা অবশ্যই সেই কনসেপ্টের জায়গাটুকু স্কিপ করে প্র্যাকটিসের জায়গাটুকুতে ফোকাস করবে। তো আমি যেটা বলতে চাইছিলাম, যেটা হচ্ছে নতুন এক্স অক্ষ, এটা হচ্ছে নতুন ওয়াই অক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে এক্স, ও এক্স, ও ওয়াই, এটা হচ্ছে ও এক্স ড্যাশ, ও ওয়াই ড্যাশ। অ্যাঙ্গেলের যে রোটেশনটা হচ্ছে সেটা হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? এই অ্যাঙ্গেলটা কত তৈরি হলো? এটা হলো আমাদের কাছে, এই অ্যাঙ্গেলটাতে পরে আসছি, এখানে আমি বলি। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? এক্স ড্যাশ থাকবে হচ্ছে এই বরাবর, ওয়াই ড্যাশ থাকবে আমি যদি ধরি এই বরাবর, এই বরাবর যদি এক্স থাকে, এই বরাবর যদি ওয়াই থাকে, ওয়াই অক্ষ বরাবর, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা এক্স ড্যাশের কম্পোনেন্ট এক্স অক্ষ বরাবর কত আসবে? সেটা আসবে হচ্ছে এক্স ড্যাশ কস, সবসময় কস দিয়ে লিখতে হবে। এবার অ্যাঙ্গেলটা বুঝে নিতে হবে, এক্স এর সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে এক্স ড্যাশ কস থিটা। আমাদের কিন্তু উপরে সব ভুলে যেতে হবে এই ফর্মুলায় করতে গেলে, মানে এই মেথডে করতে গেলে শুধুমাত্র এইটুকুনি মনে রাখলেই হয়ে যাবে, এবং এখান থেকে এইটুকুনির মধ্যে আমাদের অ্যান্সার হয়ে যাবে, যেটা কোনো রকম ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন অত লাগবে না। তারপর অত
জিওমেট্রি লাগবে না, কোথায় কোন থিটা অ্যাঙ্গেল রয়েছে কিচ্ছু লাগবে না, নর্মালি কিন্তু হয়ে যাবে। এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ কস থিটা, আর এই ওয়াই ড্যাশের কম্পোনেন্টটা তাকে যদি আমি এক্স এর উপর প্রজেক্ট করি তাহলে কত অ্যাঙ্গেল তৈরি হবে, তাহলে কত অ্যাঙ্গেল আমাদের তৈরি হবে সেটা বুঝতে হবে। তো ওয়াই ড্যাশের ক্ষেত্রে আমাদের কাছে হয়ে যাচ্ছে এখানে ওয়াই ড্যাশ, এখানে একটা থিটা অ্যাঙ্গেল রয়েছে, এখানে পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাই তো এই এক্স থেকে ওয়াই এর মধ্যে 90 ডিগ্রি, আর এখানে থিটা অ্যাঙ্গেল রয়েছে মানে 90 মাইনাস থিটা, তাহলে প্লাস ওয়াই ড্যাশ কস 90 ডিগ্রি প্লাস থিটা, সবসময় কজে লিখবো আর অ্যাঙ্গেলটা বুঝে নেবো টোটাল অ্যাঙ্গেলটা কত হচ্ছে এক্স এর সঙ্গে। তাহলে এক্স ইকুয়ালস টু কত হলো, এক্স ড্যাশ কস থিটা, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্ট ঢুকে আছে, 90 পর্যন্ত ফার্স্ট কোয়াড্রেন্ট, 90 এর পরে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, তো সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা পজিটিভ না নেগেটিভ, নেগেটিভ। 90 এর কত মাল্টিপল আছে, শুধু 90 আছে, তার মানে 1 × 90 আছে, তার মানে অড মাল্টিপল অফ 90 ডিগ্রি রয়েছে, অর্থাৎ সংযুক্ত কোণের +11 এর কনসেপ্ট অনুযায়ী cos 90 ডিগ্রি মানে সেটা কি হয়ে যাবে, সাইন। তাহলে এটাই তো আমরা এতক্ষণ ধরে করে ওখানে বার করেছি, এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, তাই তো। আর পরের যে পোর্শনটা সেটা এবার বলি, এবার ওয়াই এর ভ্যালুটা কি করে পাবো সেটা দেখা যাক। এরকম ভাবে খুব কম স্যারই বলে থাকেন, বা আমি তো নিজেই এটা বলছি, আমি নিজে কখনো পড়েছি যখন তখন শুনিনি। তো ওয়াই ইকুয়ালস টু, এবার যদি ওয়াই এর ক্ষেত্রে চলে আসি, তো এক্স ড্যাশের কম্পোনেন্ট ওয়াই অক্ষ বরাবর কত অ্যাঙ্গেল করবে, ওয়াই এর সঙ্গে কত, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেল করা আছে, কারণ এটা হচ্ছে টোটালটা 90, এইটুকুনি থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা, তাহলে হয়ে যাবে এক্স ড্যাশ কস 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস, আর ওয়াই ড্যাশের কম্পোনেন্টটা ওয়াই এর সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, থিটা অ্যাঙ্গেল করেছে, তার মানে কস থিটা, তাহলে কত হলো ওয়াই ইকুয়ালস টু এক্স ড্যাশ 90 মাইনাস থিটা মানে ডাইরেক্ট সাইন থিটা, কোনো মাইনাস সাইন থিটা নয়, কারণ সেটা ফার্স্ট কোয়াড্রেন্টই থেকে যাচ্ছে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। তাহলে এই প্রমাণটা কতটা সিম্পল ওয়েতে আমরা করতে পারি, বা কতটা সিম্পল ওয়েতে আমরা এটার ভ্যালুটা বিচার করে নিতে পারি এক্স এবং ওয়াইটাকে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দিয়ে, সেটা কিন্তু এভাবেই আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার যদি কেউ বলে যে না এখান থেকে আমাদের বিচার করব যে এক্স এর ভ্যালু কত বা ওয়াই এর ভ্যালু কত, তার জন্য আমাদের অবভিয়াসলি এটা করতে হবে, সেটাকে এলিমিনেট করতে হবে এক্স এবং ওয়াই কে। অর্থাৎ এটাকে যদি আমি 1 নম্বর নাম দিই, এটাকে যদি 2 নম্বর নাম দিই, এবার যদি কেউ করে যে 1 নম্বর সমীকরণকে কস থিটা দিয়ে গুণ করে, 2 নম্বর সমীকরণকে সাইন থিটা দিয়ে গুণ করে যদি দুটো সমীকরণকে যোগ করে দেওয়া হয়, সেটা করলে আমরা কি পাবো, তাহলে প্রথমটা আসে যাবে হচ্ছে এক্স কস থিটা, পরেরটা হয়ে যাবে ওয়াই সাইন থিটা, আর ডান দিকে কি পড়ে থাকবে, এক্স ড্যাশ কস স্কোয়ার থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা কস থিটা, পরেরটাতে কি করে থাকবে, প্লাস এক্স ড্যাশ সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়াই ড্যাশ সাইন থিটা কস থিটা, এটা প্লাস এসছে এটা মাইনাস, সেম জিনিস এসছে কেটে যাবে, এবং এখান থেকে যদি এক্স ড্যাশ কমন নিয়ে নেওয়া হয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, অ্যান্ড হুইচ ইজ নাথিং বাট 1, আমরা আলটিমেটলি এক্স ড্যাশই পেলাম। তাহলে এক্স ড্যাশের যে মানটা আমরা পেয়ে যাচ্ছি এখানে সেটা হচ্ছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। এবার একইভাবে আমরা যদি 1 নম্বর সমীকরণকে সাইন থিটা দিয়ে গুণ করি এবং 2 নম্বর সমীকরণকে, এবার আমরা কি করছি, আগেরটা ওয়াই ড্যাশ কে এলিমিনেট করে এক্স ড্যাশ পেলাম, এবার আমরা এক্স ড্যাশ কে এলিমিনেট করে ওয়াই ড্যাশ পেতে চাইছি। তাহলে এক্স ড্যাশ কে কাটাতে গেলে প্রথমটাকে সাইন দিয়ে করতে হবে, পরেরটাকে কস দিয়ে করতে হবে, তাহলে কোএফিসিয়েন্টটা সেম এসে যাবে, দেন মাইনাস করতে হবে কারণ দুজনেই পজিটিভে রয়েছে, তাই ইকুয়েশন দুটোকে মাইনাস করে নিতে হবে। তাহলে এটা প্লাস করলে হবে না, প্লাস করলে কাটবে না, যোগ হয়ে যাবে, মাইনাস করতে হবে।
উল্টো মাইনাস করলে ভালো হতো, কিন্তু থাক, আমি আর ওইসব ঝামেলায় যাচ্ছি না। তাহলে এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা, সেটা কত হচ্ছে? সেটা এসে যাচ্ছে আমার কাছে, প্রথমটা হচ্ছে এক্স ড্যাশ সাইন থিটা কস থিটা, দেন মাইনাস ওয়াই ড্যাশ সাইন স্কোয়ার থিটা, দেন আবার মাইনাস এক্স ড্যাশ সাইন থিটা কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ কস স্কোয়ার থিটা, পরের সমীকরণটা থেকে। এবার এই কোশ্চেনটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে থেকে যাচ্ছে কত? ওয়াই ড্যাশ থেকে যাবে, কারণ মাইনাস ওয়াই ড্যাশ থেকে যাবে, কারণ মাইনাস ওয়াই ড্যাশ কমন নিলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আসছে। তাহলে ওয়াই ড্যাশ ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি, তার মানে এটা কত? মাইনাস ওয়াই ড্যাশ, তাহলে ওয়াই ড্যাশ ইকুয়াল টু কত? এই দুটো উল্টে যাবে, অর্থাৎ মাইনাস এক্স সাইন থিটা চলে আসবে। আহ উল্টে যাচ্ছে, তার মানে ওয়াই কস থিটা আগে আসবে, এক্স সাইন থিটা পরে যাবে, তাই তো? কিংবা এরকম ভাবে ভাবতে পারি, মোট কথা এক্স মাইনাস সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, দুই দিকে মাইনাস দিয়ে গুণ হয়ে গেল। তো এই যে ফর্মুলা গুলো আমরা পেলাম আলটিমেটলি, তো সেই ফর্মুলা গুলোকে, মানে এখানে একটা এক্স রেসপেক্টে একটা ফর্মুলা পেলাম এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, এখানে একটা ওয়াই ড্যাশের ফর্মুলা পেলাম এক্স মাইনাস সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এই ফর্মুলা গুলোকে আমরা একটা ম্যাট্রিক্স এর মাধ্যমে খুব ইজিলি লিখতে পারি, একটা ম্যাট্রিক্স এর মাধ্যমে কিন্তু খুব ইজিলি প্রকাশ করতে পারি। সেটা হলো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। সেটা কি? আমরা এখানে এক্স লিখবো, এখানে ওয়াই লিখবো, এখানে এক্স ড্যাশ লিখবো, এখানে ওয়াই ড্যাশ লিখবো, ঠিক আছে? এটা সবাই বলে থাকে, আমিও বলছি। এবার এখানে থাকবে হচ্ছে এক্স ইকুয়ালস টু কি পেয়েছিলাম? এক্স ড্যাশ কস থিটা, ওয়াই ড্যাশ সাইন থিটা মাইনাস সাইন থিটা, আর ওয়াই ইকুয়ালস টু কত পেয়েছিলাম? এক্স ড্যাশ সাইন থিটা, এক্স ড্যাশ সাইন থিটা, ওয়াই ড্যাশ কস থিটা। জাস্ট এক্স ড্যাশ নিচে এক্স এর কোএফিসিয়েন্টটা, ওয়াই ড্যাশের নিচে ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্টটা লিখে দেবো। যে আমরা লিখে দিলাম, তখনই আমরা যদি এটা ঘুরিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের এক্স ড্যাশ ওয়াই ড্যাশটাও বেরিয়ে যাবে, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটাকে এক্স এর মাধ্যমে প্রকাশ করার সময় আমরা কি পাবো? এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি আমরা, এখানে সাইন থিটা এখানে কস থিটা পেয়ে যাচ্ছি, তাই তো? তার মানে ওয়াই ইকুয়ালস টু, এখানে আমরা পেলাম এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। ক্লিয়ার? তো একইভাবে আমরা যদি উল্টো করে, অর্থাৎ এক্স ড্যাশ ইকুয়ালস টু দেখি, তাহলে এক্স কস থিটা আসবে প্লাস ওয়াই সাইন থিটা, মানে হচ্ছে এক্স ড্যাশ। আবার একইভাবে মাইনাস সাইন থিটা এক্স প্লাস ওয়াই কস থিটা করলে আমরা কিন্তু ওয়াই ড্যাশ পেয়ে যাবো, অর্থাৎ এই রিলেশনটা আমরা পেয়ে যাচ্ছি। যদি এক্স ড্যাশ বার করতে হয়, তাহলে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, ঘুরিয়ে এবার দেখবো, ট্রান্সপোজ করে দেখবো ম্যাট্রিক্সটাকে। আর ওয়াই ইকুয়ালস টু দেখলে আমরা পেয়ে যাবো, বা ওয়াই ড্যাশ সমান পেয়ে যাবো মাইনাস সাইন থিটা এক্স কস থিটা ওয়াই। তাহলে ম্যাট্রিক্সটা যার মনে থাকবে ঠিকঠাক ভাবে, সে কিন্তু সহজে এটা করে ফেলতে পারবে, ঠিক আছে? এবার বলতেই পারি যে এই ম্যাট্রিক্সটা আসে কি করে। এই ম্যাট্রিক্সটা আসাটা কোনো বিশেষ আমাদের বড় ব্যাপার নয়। রোটেশনের যে ফর্মুলা, সেখান থেকে এই ম্যাট্রিক্স কিন্তু চলে আসে। রোটেশনের যে ফর্মুলা, সেখান থেকে এই ম্যাট্রিক্স কিন্তু চলে আসে, অর্থাৎ এই যে রোটেশনের ফর্মুলা, সেখান থেকে কিভাবে ম্যাট্রিক্সটা আসছে দেখ।
আমরা যদি এই জিনিসটাকে এভাবে লিখতেই পারি ম্যাট্রিক্স ফর্মে, এটা হচ্ছে এক্স ওয়াই কলাম ম্যাট্রিক্স একটা, আর এইখানে যে জিনিসটা হয়ে রয়েছে সেটা আসলে দুটো ম্যাট্রিক্সের গুণফল, সেটা আসলেই দুটো ম্যাট্রিক্সের গুণফল। এবং কি সেই ম্যাট্রিক্স দুটো, সেটা হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা কস থিটা, এবং এটাকে আমরা এখানে বলতে পারছি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি ঠিক করে সাজাই এটাকেই আমরা বলতে পারি ক্যাপিটাল এক্স। ঠিক আছে, ক্যাপিটাল এক্স। এবং এই যে ম্যাট্রিক্সটা হয়ে রয়েছে সেটাকে আমরা যদি বলি আর থিটা। ঠিক আছে, আর থিটা, আর এটাকে আমরা বলতে পারছি হচ্ছে এক্স ড্যাশ, যেখানে এক্সটা হচ্ছে ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম, ওয়াই এক্স ড্যাশটা হচ্ছে নিউ কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে। আর এই যে ম্যাট্রিক্সটা আর থিটাটা লিখলাম, সেই আর থিটাকে বলা হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স। আর থিটাকে বলা হয় রোটেশন ম্যাট্রিক্স। আর থিটা ইকুয়ালস টু, যেটা আমরা লিখলাম যে ম্যাট্রিক্সটার রেসপেক্ট আমরা রিপ্রেজেন্ট করছি, কস থিটা মাইনাস সাইন থিটা। ঠিক আছে, এটাকে বলা হয় রোটেশন ম্যাট্রিক্স। এবং এই রোটেশন ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই রোটেশন ম্যাট্রিক্সের কিন্তু কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য যেটা আমরা পাই সেটা হচ্ছে এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়। কেন এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়? কারণ এই ম্যাট্রিক্সটা তার সঙ্গে যদি ট্রান্সপোজ করা হয় তাহলে কিন্তু আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে যাব। এই ম্যাট্রিক্সের সঙ্গে যদি আমি তার ট্রান্সপোজটাকে গুণ করি, অর্থাৎ কস থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা কস থিটা, তার সঙ্গে যদি তার ট্রান্সপোজকে গুণ করা হয়, অর্থাৎ এটাকে উল্টো করে নেওয়া হয়, অর্থাৎ আমি এখানে লিখেই দিচ্ছি আর থিটা টুগেদার উইথ আর থিটা ট্রান্সপোজ, সেটা করলে আমরা কত পাবো? সেটা করলে আমরা আই পাবো। কি করে পাবো দেখা যাক। এবার ট্রান্সপোজ করা মানে কি, কস থিটার নিচে মাইনাস সাইন থিটা চলে আসবে, আর এখানে সাইন থিটা কস থিটা রো কলাম ইন্টারচেঞ্জ হলো, একবারে করে দিলাম। এবার যদি কেউ গুণ করে ম্যাট্রিক্সটাকে, তাহলে কস থিটা ইন্টু কস থিটা মানে কস স্কোয়ার থিটা, আবার এদিকে মাইনাস সাইন থিটা ইন্টু মাইনাস সাইন থিটা, এই মাইনাস সাইন থিটার সঙ্গে প্রথম রো এর সঙ্গে সেকেন্ড ম্যাট্রিক্সের প্রথম কলামের গুণ হচ্ছে, এটার সঙ্গে এটার গুণ হচ্ছে। এদিকে কত হচ্ছে কস থিটা, এবার প্রথম রো এর সঙ্গে সেকেন্ড কলাম গুণ করলে দেখ কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, তার মানে সেম জিনিস প্লাসে মাইনাসে এসে কেটে যাবে, গুণটা নিজেরা করতে পারবো, তাই তো? সেটা আমরা করবো আর একবার, দরকার হলে নিজেদের যদি অসুবিধা হয়। আর সেকেন্ড কি আছে, সাইন থিটা কস থিটা, তার মানে এটাও দেখবো শূন্যই আসবে, এবং এটা এসে যাবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তার মানে আলটিমেটলি 1001, অর্থাৎ আয়োডিন চলে এলো, মানে আর কি করে বললাম আয়োডিন নয়, I2 চলে আসলো, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2 চলে এলো। ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2 চলে এলো। বোঝা গেছে? তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। এবার শুধু এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স তাই না, এটা আবার প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। দ্বিতীয়ত আমরা বলতে পারি এটা একটা প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে, শুধু জাতা অর্থোগোনাল নয়, প্রপার অর্থোগোনাল। প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। কেন প্রপার অর্থোগোনাল হচ্ছে? অর্থোগোনাল কে কখন অর্থোগোনাল কখন হয়? একটা ম্যাট্রিক্সকে অর্থোগোনাল বলতে পারবো যদি এ এ ট্রান্সপোজ সমান আই হয়, এবং আমরা দেখাতেও পারি সেটা উল্টো করে গুণ করলেও আই হবে। এবার সেটা কখন প্রপার হবে কখন ইমপ্রপার হবে সেটা ডিপেন্ড করছে তার ডিটারমিনেন্ট ভ্যালুর উপর। ঠিক আছে, প্রপার হলে, প্রপার বা প্রকৃত লম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার ডিটারমিনেন্ট ভ্যালুটা কিন্তু 1 হবে। আর ইমপ্রপার ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ইমপ্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু
-1 হবে। এবার আমরা বলতেই পারি যদি 1 বা -1 কোনোটাই না হয় তখন এরকম হতেই পারে না। অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট ভ্যালু 1 বা -1 ছাড়া হতেই পারে না। এবার আমরা ভাবতেই পারি এরকম, আবার আমরা এত গ্যারান্টি দিয়ে কি করে বলতে পারি যে একটা ডিটারমিনেন্ট ভ্যালু, সেটা তো অনেক রকম ভ্যালু হতে পারে। ডিটারমিনেন্ট ভ্যালু তো একটা রিয়েল নাম্বার, একটা ডিটারমিনেন্ট ভ্যালু সেটা তো একটা রিয়েল নাম্বার, সেটা আমরা কি করে বুঝতে পারি যে সেটা 1 বা -1 ছাড়া হতেই পারে না? সেটা অবশ্যই হতে পারে, কিন্তু অর্থগোনালের ক্ষেত্রে হতে পারে না। কেন? যদি আমাদের বিচার করতেই হয় যে কেন হতে পারে না, তাহলে আমাকে আবার একটু এগোতেই হয় ম্যাট্রিক্সের কনসেপ্টে। যে আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থগোনাল ম্যাট্রিক্স হলে এ ট্রান্সপোজ সমান আই হবে। তাহলে আমরা যদি কোশ্চেন ডিটারমিনেন্ট নিয়েই দেখি যে আদৌ কি হয়, ডিটারমিনেন্ট অফ এ, এটাকে আমরা ভাঙতে পারি ডিটারমিনেন্ট অফ এ, আর ডিটারমিনেন্ট অফ আই মানে কিন্তু অলওয়েজ 1। আর এ ট্রান্সপোজ ডিটারমিনেন্ট করলে যা হবে, নর্মাল এর ডিটারমিনেন্ট করলেও তাই হবে। স্কোয়ার রুট করলে কি হবে? +-√/1, দ্যাট ইজ +-1। তার মানে আইদার +1 হতে পারে অথবা -1 হতে পারে। যদি +1 হয় তাহলে সেটাকে আমরা প্রপার অর্থোগোনাল বলবো। অর্থোগোনাল আবার ডিটারমিনেন্ট ভ্যালু +1, তার মানে প্রপার অর্থোগোনাল। আর ইমপ্রপার কিন্তু তার ডিটারমিনেন্ট ভ্যালু -1, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মানে অর্থোগোনাল কিন্তু ডিটারমিনেন্ট ভ্যালু -1 হলে সেটাকে আমরা বলি ইমপ্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। তার মানে এটুকুনি ক্লিয়ার যে ডিটারমিনেন্ট ভ্যালু কখনোই অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 - 1 ছাড়া কিছু হতেই পারে না, তার মানে শূন্য হতেই পারে না। একটা অর্থোগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু শূন্য হতেই পারে না, 1 বা -1 হবে। অর্থাৎ একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স অলওয়েজ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। অলওয়েজ কি হবে? এ যদি অর্থোগোনাল হয় তার মানে সে নন সিঙ্গুলার হবে। নন সিঙ্গুলার মানে তার ডিটারমিনেন্ট ভ্যালু শূন্য হবেই না, এবং নন সিঙ্গুলার মানে তার এ ইনভার্স এক্সিস্ট করবে। এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে তবে তার ইনভার্স এক্সিস্ট করে, ইনভার্স এক্সিস্ট করার জন্য নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হয়। যেমন ম্যাপিং এর ক্ষেত্রে বাইজেক্টিভ ম্যাপিং হলে তবেই তার ইনভার্স ম্যাপিং থাকবে, ইনভার্স ম্যাপিং থাকার জন্য তাকে বাইজেক্টিভ হতেই হবে। ঠিক আছে, ইফ অ্যান্ড অনলি ইফ নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন। আবার সেই এ ইনভার্সটা আমরা স্পেসিফিক্যালি বলতে পারি সেটা এ ট্রান্সপোজটাই এ ইনভার্সের সঙ্গে সমান হবে। ঠিক আছে, একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স যদি আমি বুঝতে পারি কোন একটা ম্যাট্রিক্স অর্থোগোনাল, তাহলে তার ইনভার্স বার করতে বললে আমরা তার অ্যাডজয়েন্ট বার করব না, সেই অ্যাডজয়েন্টকে ট্রান্সপোজ করব না, অত খাটাখাটনির দিকে যাবোই না। ডাইরেক্ট যে ম্যাট্রিক্সটা আছে তাকেই ট্রান্সপোজ করে দেবো, সেটাই ইনভার্স হবে। সেটাই ইনভার্স হবে, কারণ আমরা এখানেই এক্ষুনি বললাম যে এ ইন্টু এ ট্রান্সপোজ সমান কিন্তু আই হয় অর্থোগোনালের ক্ষেত্রে, যেটা কিনা ইনভার্স হওয়ারই কন্ডিশন, যে এ ইন্টু এ ইনভার্স সমান আই। এবার আমি ভাবতেই পারি যে মানছি এ ইন্টু এ ট্রান্সপোজ করে আই হয়েছে, সেটা এরকম দেখতে হয়েছে, তার মানে কি আমি বলতে পারি যে এ ট্রান্সপোজ আর এ ইনভার্স সেম? আর কি কোনো ম্যাট্রিক্স গুণ করলে এরকম আই আসতে পারে না এর সঙ্গে? সবসময় এ ইনভার্সই গুণ করলে তবেই আই আসবে? এক্স্যাক্টলি তাই, এ ইনভার্স গুণ করলেই আই আসবে। কারণ কোন ম্যাট্রিক্সের ইনভার্স ইউনিক হয়, কোন ম্যাট্রিক্সের ইনভার্স কিন্তু ইউনিক হয়। সেটা একটু ম্যাট্রিক্সের কনসেপ্টে আমরা চলে গেলাম এতক্ষণ ধরে, কিছু করার নেই, বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, এবং সেটাকে আমাদের মন দিয়েই জিনিসগুলো ক্লাসগুলো করতে হবে। কোনো কথাই এখানে ফাও কথা নয়, কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো ভাবে আমাদের কিন্তু এই কনসেপ্টগুলো অবশ্যই দরকার পড়বে। ঠিক আছে, আর আমার পক্ষে এটা আমার ড্রব্যাকই বলতে পারো বা ডিসঅ্যাডভান্টেজই বলতে পারো, একটা কনসেপ্টকে আমি অসম্পূর্ণ রেখে যেতে পারি না। তাতে হয় আমার পড়াতে অনেক বেশি সময় লেগে যেতে পারে, একটা কনসেপ্ট পড়াতে যেটা লোকের 2 মিনিটে হয়ে যায় সেটা আমার 20 মিনিটও লাগতে পারে, 2 ঘন্টাও লেগে যেতে পারে। কিন্তু অসম্পূর্ণ থেকে আমার মনের মধ্যে কোনো কথা রেখে আমি জানাবো না, আমি যেটা জানি না সেটা তো আমার পক্ষে কিছু বলার নেই, কিন্তু যেটুকু জানি সেটুকুনি আমি উজাড় করে অবশ্যই দিতে চাই। যতক্ষণ না দেবো ততক্ষণ আমার নিজের মনে শান্তি হবে না, যে পড়িয়ে আমি নিজে স্যাটিসফ্যাকশন পাবো না। আর যে কাজে নিজে স্যাটিসফ্যাকশন পাবো না সেটা
আমরা অসম্পূর্ণ রাখাটা একদমই উচিত না, স্যাটিসফ্যাকশন যতক্ষণ না আসছে, তাই তো? তো ওই জন্যই আমি তো বলছি, যাদের মনে হবে যে না এত কনসেপ্ট দরকার নেই, উপর উপর থেকে একটু ফর্মুলা মুখস্থ করে করবো, তারাও করতে পারো, তাদের শুধুমাত্র এই জায়গাগুলো স্কিপ করে যাবে, কোনো অসুবিধা নেই তো তাতে। কিন্তু আমি সবার কথা মাথায় রেখে ক্লাস করাবো, সেক্ষেত্রে আমি কোনোভাবেই কোনো কনসেপ্ট অসম্পূর্ণ রেখে ছাড়বো না। যতটুকু না জানলে নয়, আমাকে জানতেই হবে, আমাদের বুঝতেই হবে। আমি ম্যাট্রিক্সের সময় যখন আবার এই জিনিসগুলো করাবো, তখন কিন্তু আমাদের মনে হবে না যে না এইসব জিনিস তো আগে শুনিনি, আগে কিন্তু অলরেডি আমি বলে রাখলাম জিনিসটা। ঠিক আছে, তো যেটা বললাম, এই ইনভার্স কিন্তু অলওয়েজ ইউনিক হয়, একটা ম্যাট্রিক্সের সঙ্গে তার ইনভার্স গুণ করলেই একমাত্র আই আসতে পারে, অন্য কেউ নয়। ফলে এই ক্ষেত্রে যেহেতু এ এর সঙ্গে এ ট্রান্সপোজ গুণ করলে আই আসছে, বাই ডেফিনেশন অফ অর্থোগোনাল ম্যাট্রিক্স, তার মানে এ ট্রান্সপোজটাই এ ইনভার্স, অন্য কিছু হতেই পারে না। তো যাই হোক, এটা প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, কেন? কারণ ডিটারমিনেন্ট অফ আর থিটা করে দেখি, তাহলেই বুঝতে পারবো, ধরা পড়ে যাবে এটা আদৌ প্রপার না ইমপ্রপার, নাকি কোনো প্রপারই নয়। ডিটারমিনেন্ট অফ আর থিটা, ম্যাট্রিক্সটা কি ছিল? কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এই দুটো যদি গুণ করি, আর এই দুটো যদি গুণ করি, তাহলে কত হচ্ছে? না, সেটা মানেই ওয়ান। তার মানে ডিটারমিনেন্ট ভ্যালু ওয়ান চলে আসছে, তার মানে সেটা কিন্তু একটা প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। সেটা কিন্তু একটা প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়ে গেল আমাদের কাছে। এখানে যেমন আমরা অর্থোগোনালিটি পেলাম, আর এখানে কিন্তু প্রপারনেসটা পাচ্ছি, অর্থাৎ প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এটা তো গেল। আরো একটা জিনিস আমার বলে রাখা দরকার, যে এই ম্যাট্রিক্সটার কিন্তু আরেকটা বিশেষ নেচার রয়েছে। কি সেই নেচার? সেটা হচ্ছে আর থিটার পাওয়ারে যদি আমি এন দিই, তাহলে সেটা কিন্তু আর এন থিটা হয়ে যাবে। বোঝা গেল না কিছু? মানে ডিম ওয়াইভার্স থিওরেমের মতো। লাইক ডিম ওয়াইভার্স থিওরেম। ডিম ওয়াইভার্স থিওরেম মানেটা কি ছিল? সেটা হচ্ছে আমাদের কাছে ছিল কস থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার যদি এন থাকে, সেটা হয়ে যেত কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিটেলস আমি এগুলো আলোচনা করব, জাস্ট এখন বলে রাখলাম। আর এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা কস থিটা এর পাওয়ারে যদি এন দেওয়া হয়, তাহলে সেই এনটা কিন্তু জাস্ট কস এন থিটা মাইনাস সাইন এন থিটা সাইন এন থিটা কস এন থিটা, এরকম ভাবে কনভার্ট হয়ে যাবে। তাই আমি বললাম লাইক ডিমোয়াইভার্স থিওরেম। ওকে। এবং এটা যেহেতু এই যে ট্রান্সফার রোটেশন ম্যাট্রিক্সটা যেহেতু একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, রোটেশন ম্যাট্রিক্সটা যেহেতু একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, সিন্স rotation matrix is an orthogonal matrix, this implies the rotation, এই কারণে রোটেশনকে কিন্তু অর্থোগোনাল ট্রান্সফরমেশন বলছি। রোটেশন ইজ অর্থোগোনাল ট্রান্সফরমেশন।
এটা হচ্ছে ম্যাট্রিক্সের দিক থেকে। লিনিয়ার অ্যালজেব্রার কনসেপ্ট অনুযায়ী কেন এটাকে অর্থোগোনাল ট্রান্সফরমেশন বলছি, কারণ যে রোটেশন ম্যাট্রিক্সটা এখানে ক্রিয়েট হচ্ছে সেটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাই রোটেশনটাকে আমরা অর্থোগোনাল ট্রান্সফরমেশন বলতে পারছি। আর যদি জিওমেট্রিক্যালি ভাবি কেন রোটেশনকে অর্থোগোনাল ট্রান্সফরমেশন বলা হয়, তো সেটা ভাবার জন্য আমাদের যেটা বিশেষ করে দরকার সেটা হচ্ছে জিওমেট্রিক্যালি the angle between old xy axis and new xy axis আর সেম 90 ডিগ্রি থাকছে। ঠিক আছে, 90 ডিগ্রি থাকে, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হয়ে যায় না। এক্স ওয়াই এর মধ্যেও অ্যাঙ্গেল 90, এক্স ড্যাশ ওয়াই ড্যাশের মধ্যেও অ্যাঙ্গেল 90, আর 90 মানেই হচ্ছে অর্থ, কথাটাকে বলে থাকি আমরা। পারপেন্ডিকুলার মানেই হচ্ছে অর্থোগোনাল বলে থাকি। আমরা দিস ইমপ্লাইজ ট্রান্সফরমেশন, দি ট্রান্সফরমেশন ইজ অর্থোগোনাল। অর্থাৎ দুটো অ্যাক্সিসের মধ্যে যে অর্থোগোনালিটি, যে 90 ডিগ্রির গ্যাপ, সেটাকে কিন্তু আমরা কোনো রকম ভাবে ভায়োলেট না করে, সেটাকে চেঞ্জ না করেই কিন্তু আমরা ট্রান্সফরমেশনটা করছি। সেটা অরিজিন শিফটিং হতে পারে, অর্থাৎ ট্রান্সলেশন হতে পারে, কিংবা রোটেশনও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু আমি চেঞ্জ করছি না এক্স ওয়াই এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশের মধ্যে। তাই এই ধরনের ট্রান্সফরমেশন গুলোকে আমরা বলে থাকি অর্থোগোনাল ট্রান্সফরমেশন। ঠিক আছে, সেটা জিওমেট্রিক্যালিও বলে রাখলাম, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালজেব্রিক্যালিও আমি কনসেপ্টটা দিয়েই রাখলাম। বোঝা গেছে? এরকম বিভিন্ন কনসেপ্টের উপর আমরা ডিপেন্ড করে কাজ করতে পারি। আচ্ছা, রোটেশনের উপর আমরা দুটো ক্লাস করাবো, তার মধ্যে আজকে যেটা আমরা, যেহেতু থিওরি নিয়ে বিশেষ আলোচনা করা হলো, ফলে আজকে আমি প্রবলেম বেশি করাবো না। আজকে শুধুমাত্র এই যে দুটো ফর্মুলা, যেটা বেসিক এবং মোস্ট ইম্পর্টেন্ট দুটো ফর্মুলা অন রোটেশন, সেই ফর্মুলা দুটোর উপর ডিপেন্ড করে যে প্রবলেমগুলো হয়, বেসিক কিছু প্রবলেম আজকে সলভ করব। নেক্সট ক্লাসে কিন্তু রোটেশনের উপর ডিটেলস প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু আমরা আলোচনা করব, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসেছে সেরকম টাইপের কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তাই সেই লেকচারটাও কিন্তু আমাদের দেখতে হবে, তার জন্য নিয়মিত আমাদের চ্যানেলটি ফলো করতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, তো চলে আসে হচ্ছে পরের কোয়েশ্চেনটাতে। প্রথম যে কোয়েশ্চেনটা নিয়ে আমি শুরু করছি সেটা দেখা যাক কি। তো আজকে আমরা যে যে কনসেপ্ট বা যে ফর্মুলাটা তৈরি করলাম, সেই ফর্মুলাটার উপর তিন ধরনের প্রবলেম আসতে পারে পরীক্ষাতে। এক হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ রোটেশন দেওয়া থাকবে এবং নিউ কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া থাকবে, বলবে অরিজিনাল বা ওল্ড কোঅর্ডিনেট কত হবে। আরেকটা টাইপ হতে পারে ওল্ড দেওয়া রয়েছে, অ্যাঙ্গেল দেওয়া রয়েছে, আমাদের নিউ কোঅর্ডিনেট কত হবে। কিংবা নিউ কোঅর্ডিনেট ওল্ড কোঅর্ডিনেট দুটোই দিয়ে দিয়েছে, অ্যাঙ্গেল অফ রোটেশন কত। এই তিন ধরনের প্রবলেম নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করতে পারি। তার মধ্যে প্রথম যে প্রবলেমটা রয়েছে, সেই প্রবলেমগুলো বেসড অন ডিটারমিনেশন অফ ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম আমরা ডিটারমাইন করব বা ফাইন্ড করব, যেখানে অন্য দুটো কোয়ান্টিটি দেওয়া থাকবে। ঠিক আছে, অর্থাৎ প্রথম কোয়েশ্চেনটা যদি নিই, সেখানে বলছে যে 1,1 হচ্ছে দি নিউ কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট আর 1,1, তার মানে নিউ কোঅর্ডিনেটটা হচ্ছে 1,1। ঠিক আছে, এখানে তিনটে জিনিস আমাদের আসে। একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রোটেশন, যেটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করছি। তারপর হচ্ছে নিউ কোঅর্ডিনেট, বা প্রথমে হচ্ছে ওল্ড কোঅর্ডিনেটটা লিখি, ওল্ড কোঅর্ডিনেট, যেটাকে আমরা সাধারণত এক্স কমা ওয়াই দিয়ে ডিনোট করি। এবং আরেকটা হচ্ছে নিউ কোঅর্ডিনেট, যেটাকে আমরা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কিংবা এক্স ওয়াই দিয়েও ডিনোট করা হয়ে থাকে। ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই দিয়েও কিন্তু ডিনোট করা হয় অনেক সময়। ঠিক আছে, সেটা আমাদের কোয়েশ্চেনে যদি না থাকে তাহলে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই না ধরে আমরা নিজেদের মতো ধরতে হলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশই ধরবো, সেটাই দেখতে ভালো লাগে ফর্মুলা অনুযায়ী। ঠিক আছে, তো এবার দেখি কোন কোয়ান্টিটি গুলো এখানে গিভেন।
এখানে গিভেন হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল অফ রোটেশনটা গিভেন। তো অ্যাঙ্গেলটা বুঝতে আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু আমরা অনেক সময় একটা জিনিস ভুল করে ফেলি, যে ওল্ড কোঅর্ডিনেট দিয়েছে না নিউ কোঅর্ডিনেট দিয়েছে, সেটা কিন্তু পড়ার সময় খুব কনসিয়াসলি পড়তে হবে। আমাদের যেমন এখানে দিয়ে দিয়েছে নিউ কোঅর্ডিনেটস অফ এ পয়েন্ট আর দিস, আমরা নিউ কোঅর্ডিনেট দিয়েছে, এটা নতুন যে কোঅর্ডিনেট সিস্টেম, আপডেটেড যে কোঅর্ডিনেট সিস্টেম উইথ রেসপেক্ট টু দি ট্রান্সফর্মড কোঅর্ডিনেট সিস্টেম, সেটা আমাদের দেওয়া রয়েছে। এবং ফাইন্ড করতে বলেছে অরিজিনাল বা ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম বার করতে বলেছে। অরিজিনাল মানেই কিন্তু ওল্ড, অর্থাৎ পুরানো এক্স ওয়াই অক্ষের রেসপেক্টে বিফোর রোটেশন কোঅর্ডিনেটটা কত ছিল পয়েন্টার। তো আমাদের এই পয়েন্টটা দিয়ে দিয়েছে হচ্ছে 1,1, অর্থাৎ এক্স ড্যাশটা দিয়ে দিয়েছে 1, ওয়াই ড্যাশটাও দিয়ে দিয়েছে 1, আর অ্যাঙ্গেল অফ রোটেশনটা দিয়ে দিয়েছে হচ্ছে থিটা, মানে 30 ডিগ্রি। তাহলে এগুলোর উপর ডিপেন্ড করে এক্স এবং ওয়াইটা বার করতে হবে, অর্থাৎ ওলটা বের করতে হবে। তো খুব পাতি একটা অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়, এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, ফর্মুলাটা লিখে নেবো একবার। আর ওয়াই ইকুয়ালস টু এক্স ড্যাশ সাইন থিটা, এখানে লোডটা 3-এর উপর থাকবে, যেমন এখানে প্রথমটাতে রয়েছে। ঠিক আছে, এরকম থাকলে তো √4 হয়ে 2 তো দিয়ে দিত, তাই তো? রুটটা এরকম ভাবে থাকবে। তো যাই হোক, আমরা এবার এখানে এক্স এবং ওয়াইটা বের করি, ভ্যালুটা বসিয়ে দিয়ে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। এখানে কত রয়েছে, এক্স ড্যাশ কস থিটা মানে কত, এক্স ড্যাশ মানে কত, একবারে ভ্যালুটা বসিয়ে দিয়ে, এক্স ড্যাশ মানে হচ্ছে 1, কস থিটা মানে কত, কস 30 ডিগ্রি, মাইনাস ওয়াই ড্যাশ মানে পুনরায় 1, সাইন থিটা মানে কত, সাইন 30 ডিগ্রি। তাহলে ভ্যালুটা কত হচ্ছে 1, আর লেখার দরকার নেই, 1 এর সঙ্গে যাই গুণ করবো সেটা তো তাই হবে, কারণ 1 হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট ইন রিয়েল নাম্বার সিস্টেম। তো কস 30 ডিগ্রি কত হবে, সেটা হচ্ছে আমাদের কাছে √3/2, একদম ক্লাস 10-এর ফর্মুলা। 10-এর মান যে ছিল, একটা টেবিল ছিল, সেই টেবিলের ফর্মুলা গুলো, তাই তো? আর সাইন 30 কত হবে, মাইনাস সাইন 30 কত হচ্ছে 1/2, তার মানে √3 - 1 ডিভাইডেড বাই 2 হচ্ছে, √3 - 1 ডিভাইডেড বাই 2 হচ্ছে। তার মানে এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট। তার মানে এখানে বুঝতেই পারছি যে অপশন এটাও কারেক্ট নয়, আবার অপশন সিটাও কারেক্ট নয়, আইদার বি কারেক্ট অথবা ডি কারেক্ট। এবার কোনটা কারেক্ট সেটা বোঝার জন্য আমাদের ওয়াইটা বার করতেই হচ্ছে। তো এটা 1 সাইন 30 ডিগ্রি প্লাস 1 কস 30 ডিগ্রি, তার মানে কত হচ্ছে, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2, কস 30 ডিগ্রি মানে √3/2, অর্থাৎ সাইনে যেটা 60 ডিগ্রির মান সেটাই কস 30 ডিগ্রির মান। তার মানে কত, 1 প্লাস √3/2, তার মানে √3 প্লাস 1/2 লিখতেই পারি। তার মানে আমাদের হয়ে গেল কোনটা সঠিক অ্যান্সার, না অপশন বিটা হচ্ছে কারেক্ট অপশন। এবং জানি না কেন এখানে দুটো অপশন সেম দিয়ে রেখেছে, মানে একটু হয়তো ভুল করা হয়েছে, কিছুটা ভুল প্রিন্টিং মিস্টেক রয়েছে এখানে। ঠিক আছে, দুটো অপশনই এখানে সেম আলটিমেটলি, বি এবং ডি। হয়তো কোনো এক জায়গায় একটু এদিক ওদিক হওয়া উচিত ছিল। যাই হোক, আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেছি। চলে আসবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, পরে যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা আমি হোমওয়ার্ক দেব, সেটা আমি একদমই করাবো না, কারণ আগের অঙ্কের মতোই সেম ফর্মুলা দিয়ে হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমাদের নিউ কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে দিয়েছে, নিউ কোঅর্ডিনেট সিস্টেম এখানে দেওয়া রয়েছে, জাস্ট ওল্ড কোঅর্ডিনেট সিস্টেম বার করতে হবে। অ্যাঙ্গেলও দিয়ে দিয়েছে 45 ডিগ্রি, তার মানে এটা পুরোপুরি আমাদের নিজেরা করতে পারবো। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না আমাদের করতে। এবং করে কিন্তু বসে থাকবো না, সেটা ছবি তুলে অবশ্যই আমরা গ্রুপে কিন্তু পাঠাবো। আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে কিন্তু জয়েন হব, এবং হয়ে সেই গ্রুপে আমরা কোয়েশ্চেনটার অ্যান্সারটা করে পাঠাবো। ঠিক আছে, আচ্ছা চলে আসবো এবার তারপরের কোয়েশ্চেনে। চলে আসবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা কিন্তু নতুন টাইপের কোয়েশ্চেন, অর্থাৎ নতুন টাইপ বলতে সেখানে কিন্তু আমরা ওল্ড কোঅর্ডিনেট দেওয়া থাকবে, অ্যাঙ্গেল দেওয়া থাকবে, নিউ কোঅর্ডিনেট বার করতে হবে।
ডিটারমিনেশন অফ নিউ কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে টপিকটা হচ্ছে ডিটারমিনেশন অফ নিউ কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেল অফ রোটেশন কত দিয়েছে এখানে দেখতে পাচ্ছি। দুটো কোয়েশ্চেন এট এ টাইম নেওয়ার কারণটা কি? কারণ দুটো কোয়েশ্চেনের অপশনটা দেখে মনে হচ্ছে আলাদা, কিন্তু কোয়েশ্চেন দুটো সেম। এবার এটা তো হতে পারে না, তার মানে আলটিমেটলি এই উপরের অপশনগুলোকেই একটু কায়দা করে নিচে লেখা হয়েছে। কারণ আমরা যদি একটু খেয়াল করি ঠিক করে, তাহলে দেখতে পাচ্ছি এখানে যে পয়েন্টটা 2,4ই রয়েছে, পয়েন্টটা 2,4ই আছে। বলেছে দেন দি নিউ কোঅর্ডিনেটস অফ দি পয়েন্ট এত, নিউ কোঅর্ডিনেটস বার করতে বলেছে, আমার নিউ কোঅর্ডিনেটস অফ দি পয়েন্ট পি, এবং পিটাই হচ্ছে এটা। তার মানে পুরোপুরি সেম। আর যদি বলি অ্যাঙ্গেলটা কি আলাদা, অ্যাঙ্গেলটাও আলাদা নয়, অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তার মানে দুটো কোয়েশ্চেনই সেম, দুটো কোয়েশ্চেনেরই সেম অ্যান্সার। শুধুমাত্র লাস্টের যেটা রয়েছে সেখানে অপশনে একটু এক্সট্রা কায়দা করেছে, তাই আমাদেরও কায়দা করতে হবে। ঠিক আছে, যাই হোক শুরু করা যাক। তাহলে এখানে অ্যাঙ্গেল অফ রোটেশন কত দিয়েছে? অ্যাঙ্গেল অফ রোটেশন পরীক্ষার সময় কিন্তু এত আমরা লিখে করব না। অ্যাঙ্গেল অফ রোটেশন থিটা। নিউ কোঅর্ডিনেট কত? নিউ কোঅর্ডিনেট আমরা জানি না, সেটা বার করতে হবে। আমি ধরে নিচ্ছি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, কিন্তু ওল্ডটা আমরা জানি কারণ কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? দিয়ে দিয়েছে 2,4 পয়েন্ট। আর অ্যাঙ্গেল অফ রোটেশন কত দিয়ে দিয়েছে? 30 ডিগ্রি দিয়ে দিয়েছে। তাহলে এই যে এইটুকানি পোর্শন আমাদের কাছে কিন্তু এবার কমন থেকে গেল। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে? এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ বার করতে হবে। তাহলে এক্স ড্যাশটা কত? এক্স ড্যাশটা হচ্ছে, ফর্মুলাটা কি? ফর্মুলার জন্য কিন্তু আমরা বারবার বলছি এই ছকটা মুখস্থ না থাকলে আমরা করতেই পারবো না। সেটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এক্স ওয়াই। এক্স এর ক্ষেত্রে এখানে কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা। শুধুমাত্র এক্স ওয়াই এর ফর্মুলাটা মুখস্থ থাকলে কিন্তু, আমরা যদি এই ছকটা মনে থাকে তাহলে, ছকের প্যাটার্নটা মনে থাকে তাহলেই কিন্তু আমরা এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা বার করে দিতে পারবো। ঠিক আছে, তো এক্স ড্যাশটা কত হবে? তাহলে উল্টো করে যদি ভাবি, উল্টো করে যদি ভাবতে হয়, তাহলে এক্স ড্যাশটা আমাদের কাছে কত হচ্ছে? তাহলে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। এক্স ড্যাশ যখন ভাববো, কিভাবে ভাববো? এই বরাবর, কলাম বরাবর ভাববো। আর এক্স যখন ভাবছিলাম তখন রো বরাবর ভাবছিলাম, তাই তো? আর ওয়াই ড্যাশ মানে কত? ওয়াই ড্যাশ উপর থেকে পাবো, অর্থাৎ সেকেন্ড কলাম থেকে পাবো রোটেশন ম্যাট্রিক্সের। সেটা হচ্ছে মাইনাস সাইন থিটা এক্স প্লাস ওয়াই কস থিটা, বা এটাকে আমি মাইনাস এক্স সাইন থিটা লিখি, তাহলে করতে সুবিধা হবে। করতে সুবিধা বলতে সবার একই রকম প্যাটার্নে থাকবে। এবার জাস্ট ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের কাজ মিটে যাবে। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে এক্স এর ক্ষেত্রে ভ্যালু বসাবো, ওয়াই এর ক্ষেত্রে ভ্যালু বসাবো। এক্স এর ক্ষেত্রে বসালে কত হচ্ছে? এক্সটা কত? 2। এই যে এখানে দিয়েছে এটার মানেটা কি? এক্সটা হচ্ছে 2 আর ওয়াইটা হচ্ছে 4। একদম সহজ জিনিস, এখানে কেমন কোনো জটিলতা নেই। থিটাটা কত? 30 ডিগ্রি, 2 cos 30 ডিগ্রি প্লাস 4 sin 30 ডিগ্রি। তার মানে 2 × cos 30 মানে আমরা জানি √3/2। 4 × sin 30 মানে আবারও সেই হাফ। তার মানে 2 গেল কেটে, 2 দিয়ে 4 কে গেল কেটে। তাহলে √3/2 মানে √3 + 2 কিংবা 2 + √3 একই ব্যাপার। তাহলে √3 + 2 কিংবা 2 + √3, তার মানে এখানে বুঝতেই পারছি অপশন বি এবং ডি কখনোই পসিবল হতে পারে না, কারণ √3 - 2 রয়েছে এক্স ড্যাশের করেসপন্ডিং। আর এবার যদি আসি ওয়াই ড্যাশটা কত হবে, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস এক্স, অর্থাৎ -2 sin 30 প্লাস 4 cos 30। তাহলে -2 × ½ প্লাস 4 × √3/2। 2 গেল, এখানে 4 দিয়ে কাটলো,
আর এখান থেকে 2 2 গেল, তার মানে কত হলো -1 প্লাস 2√3, -1 প্লাস 2√3, বা সহজ উল্টো করে লিখলে 2√3 -1। তার মানে সঠিক অপশন হয়ে যাচ্ছে অপশন এ। সঠিক অপশন কত হচ্ছে? অপশন এ ইজ দি কারেক্ট অপশন। তো এইটা তো কারেক্ট পেয়ে গেলাম, কি আবার বলছি আমি নিচের কোয়েশ্চেনটাও সেম, তাহলে নিচের অ্যান্সারটা পাচ্ছি না কেন এখনো? কিচ্ছুই নয়, আমরা জাস্ট একটু এখানে এক্সট্রা যে কায়দাটা করা হয়েছে সেটা হচ্ছে এক্স ড্যাশটা যে √3 + 2 বেরিয়েছে, √3 + 2 বেরিয়েছে, √3 - 2 দিয়ে উপর নিচে গুণ করা হয়েছে। কিংবা তাও নয়, জাস্ট একটু যদি খেয়াল করি শুধুমাত্র 4 দিয়ে গুণ করেছে। কেন এরকম বোকা বোকা কাজ করেছে আমরা জানি না। ঘাবড়ানো অনেকভাবে যায় একটা স্টুডেন্টকে বা একটা পরীক্ষার্থীকে, কিন্তু সেটা ঘাবড়ানোর ক্ষেত্রে একটা বোকা বোকা পদ্ধতি অবলম্বন করেছে। জাস্ট উপর নিচে একটা করে 4 গুণ করে রেখেছে। কেউ 8 + 4 লিখে নিচে আবার 4 লিখে, তাহলে তো 4 কমন নিয়ে এমনিতেই কেটে যাচ্ছে। প্রত্যেকটাতে একই কীর্তি করেছে। তাহলে আমরা একটু সেই রকমই করি। 4√3 + 4 দুগুণী 8 ডিভাইডেড বাই 4, আর এটা তাহলে কত হবে? 8√3 - 4 ডিভাইডেড বাই 4। তার মানে 8 + 4√3 ডিভাইডেড বাই 4, আর -4 8 প্লাস এটা, মানে অপশন এটাই কারেক্ট। অপশন এটাই এখানেও কারেক্ট। বোঝা গেছে? তো সেম অঙ্কই জাস্ট উপর নিচে একটা করে 4 গুণ করে করে রেখেছে। বোঝা গেল? ব্যাস, চলে আসি এবার নেক্সট প্রবলেমে। চলে আসবো এবার আমি নেক্সট প্রবলেমে। তো নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের কাছে রয়েছে সেটা বলেছে হচ্ছে সেম নিউ কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে যে পয়েন্ট ইজ রোটেটেড অ্যাবাউট দি অরিজিন বাই 60 ডিগ্রি। অরিজিনাল কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে মানে এটা নিউ কোঅর্ডিনেট বার করতে হবে, অরিজিনাল দিয়ে দিয়েছে নিউ বের করতে হবে। তার মানে কি করতে হবে? তার মানে আগের অঙ্কটাই করতে হবে, তাই এটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, কোন অপশনটা সঠিক হবে আমাকে কিন্তু বলতে হবে, এটা করে মানে পুরো অঙ্কটাই করে দেখাতে হবে আমাকে। হয়েছে? তো এটা অবশ্যই আমরা পারবো। এক্স দিয়ে দিয়েছে 4, ওয়াই দিয়ে দিয়েছে -2, থিটা দিয়ে দিয়েছে 60 ডিগ্রি। তাহলে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই আমি আগেই বলেছি, ওর নিউ কোঅর্ডিনেটকে অনেকে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই দিয়ে লেখে, তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু আমাদের কাছে হয়ে যাবে স্মল এক্স কস থিটা প্লাস স্মল ওয়াই সাইন থিটা, and capital Y is given by x sin theta, অবশ্যই মাইনাসে, প্লাস y cos theta, যেখানে এক্সটা স্মল এক্সটা কত 4, স্মল ওয়াইটা কত -2, অ্যাঙ্গেল অফ রোটেশন কত 60 ডিগ্রি, আর cos 60 sin 60 এর ভ্যালু তো আমরা সবাই জানি। জাস্ট cos 60 মানে হচ্ছে 1/2, sin 60 মানে √3/2, ক্লাস 10 এর কনসেপ্ট। ব্যাস, চলে আসি পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনটা নাহলে আবার করে দিচ্ছি, তারপরের অঙ্কটা আবার নিজেরা করব বাড়িতে। কি বলেছে? পয়েন্টটা বলে দিয়েছে -√2 + √2, এবং এটা অরিজিনাল কোঅর্ডিনেট দিয়ে দিয়েছে। তার মানে এক্স হচ্ছে -√2, ওয়াই হচ্ছে +√2, অ্যাঙ্গেল অফ রোটেশন হচ্ছে 135 ডিগ্রি। কত ডিগ্রি? 135 ডিগ্রি। আমাদের 135 মানে কিন্তু একটু সংযুক্ত মানের কনসেপ্ট মাথায় রাখতে হবে, নাহলে অ্যাঙ্গেলটা ঠিকঠাক করে বার করতে পারবো না ভ্যালুটা। তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু কত হবে? এক্স কস থিটা, ফর্মুলাটা একবার লিখি, ওয়াই সাইন থিটা, তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে ফর্মুলাটা একদম, কোথাও ভুল হওয়ার জায়গা থাকবে না। আর ওয়াই ইকুয়ালস টু কত নিচে লিখছি আমি, সেটা হচ্ছে -x সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এবার ভ্যালুগুলো বসাবো, এবার জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেব। এক্স মানে কত -√2, কস কত 135 ডিগ্রি, ওয়াই কত +√2, সাইন কত 135 ডিগ্রি, তার মানে কত -√2, cos 35 মানে একটু সংযুক্ত কোণের কনসেপ্টে যদি এগোই, cos 35 মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ঠিক আছে, প্লাস, আচ্ছা cos 35 sin 35 আমি আলাদা করে বার করে দিচ্ছি, কারণ এখানে আবার নিচের কোশ্চেনে আবার একই কাজ করতে হবে। cos 35 কত হয় দেখ, cos 135
সেটা মানে হচ্ছে cos 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি। তার মানে 1 × 90 ডিগ্রি, আমি সবার বোঝার সুবিধার্থে আর একবার মনে করিয়ে দিচ্ছি, অনেকেই ব্যাপারগুলো জানো। তো এখানে 90 প্লাস হয়েছে মানে এটা সেকেন্ডে ঢুকে গেছে, সেকেন্ডে কস পজিটিভ না নেগেটিভ, কস নেগেটিভ। 90 কিরকম মাল্টিপেল, অড মাল্টিপেল। তার মানে সেটা কসটা কস থাকবে না, সাইনে পরিণত হয়ে যাবে, সাইনে পরিণত হয়ে যাবে। সঙ্গে কত থাকবে, 35 ডিগ্রি থাকবে। সরি, 135 ছিল তো, দেখেছো আমি 35 প্লাস 90 করে দিয়েছি, 45 হবে। আর সাইন 45 মানে কত, 1/√2। কস 45ও তাই, এবং সেই কারণে টেনটা 1 হয়ে যায় কেটে কুটে। আর যদি সাইন 35 এর অ্যাঙ্গেলে আসি, সাইন 35 মানে কত বেরোয়, মানে সাইন 135 মানে হয়ে যাচ্ছে সাইন 1 × 90 প্লাস 45। তার মানে সাইন 90 প্লাস হচ্ছে মানে সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ না নেগেটিভ, সাইন পজিটিভ। 90 কিরকম মাল্টিপেল আছে, অড মাল্টিপেল হবে। তার মানে সাইনটা কি হবে, কজ হয়ে যাবে। সঙ্গে কত থাকবে, 45 ডিগ্রি থাকবে। কস 45 মানে কত, 1/√2। তো জাস্ট এই দুটো ভ্যালু আমাদের এখানে কাজে লাগবে। এই দুটো ভ্যালু এবার আমরা বসিয়ে দিই, তাহলে কস 35 মানে হচ্ছে -1/√2, আর সাইন মানে হচ্ছে +1/√2। তাহলে এটা কাটলো, এটাও কাটলো, কিন্তু এখানে মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, মাইনাসে মাইনাসে হয়ে গেল +1, এবং এখানে অলরেডি +1 রয়েছে, তার মানে হয়ে গেল 2। তো 2 হয়ে গেল মানে অপশন এ, বি, ডি কোনোটাই হবে না, কারণ কোনোটাতেই প্রথমে 2 নেই, প্রথমে 2 একমাত্র সিতে রয়েছে, তাহলে সিটাই কারেক্ট অপশন, সিটাই কারেক্ট অপশন। আর ডিটাও তো বার করা আমাদের কাছে কোনো ব্যাপার না। আর তাহলে তো এক্স মানে কত, এক্স মানে হচ্ছে, এক্স মানে কত, এক্স মানে -√2, -√2। সাইন কত, 135, সাইন 135 এর জন্য কত হয়েছে, 1/√2 হয়েছে। আর ওয়াইটা কত, ওয়াইটা শুধু √2। কস 135 এ কত হয়েছে, -1/√2। তাহলে কত হলো, কাটলো, কাটলো, মাইনাসে মাইনাসে +1 হলো, কিন্তু প্লাসে মাইনাসে -1 হলো, তার মানে 0 হলো। তার মানে সি অপশন কারেক্ট হলো, যেটা আগেই আমরা করে ফেলেছি, পরীক্ষার সময় অত দেখতে যাব না। এখন আমরা প্রত্যেকটা জিনিস ভেরিফাই করে করছি ঠিকই, পরীক্ষার সময় কিন্তু আমাদের টাইম যাতে কমানো যায় সেই ব্যবস্থাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা, চলে আসলাম এই কোয়েশ্চেনটাতে। এটা কিন্তু আমি হোমওয়ার্ক দেবো, এটা কিন্তু আমি আর করব না, এটা আমাকে করে দেখাতে হবে। ঠিক আছে, সেম ওল্ড দেওয়া রয়েছে, নিউ বার করতে বলছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল অফ রোটেশন দিয়েছে। আমরা সবাই জানি cos 90 মানে 0, sin 90 মানে 1। এবার চলে আসি হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, নেক্সট যেটা বলেছিলাম, তিনটে টাইপের মধ্যে দুটো টাইপ অলরেডি হয়ে গেছে, এবং লাস্ট টাইপ আজকের, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ অ্যাঙ্গেল অফ রোটেশন। অর্থাৎ নিউ কোঅর্ডিনেট, ওল্ড কোঅর্ডিনেট দেওয়া থাকবে, অ্যাঙ্গেল অফ রোটেশন কি হবে সেটা বার করতে হবে। ঠিক আছে, তো নিউ কি দিয়েছে, নিউ কোঅর্ডিনেট, আর ওল্ড কোঅর্ডিনেট কোনটা। এবার আমাদের থিটাটা নির্ণয় করতে হবে। তাই তো, সেই বলের সূত্র, চার্লসের সূত্রে যেরকম অঙ্ক করতাম, P1 V1 = P2 V2 বয়লের সূত্রের মাধ্যমে। তারপর সেখানে আমি যেটা দেওয়া থাকতো P1 লিখতাম, P2 লিখতাম, ধরলাম V1 দেওয়া আছে, V1 লিখতাম, তারপর V2টা কত হবে সেটা বার করতাম। তো সেরকমই কিছু করছি এখানে, সেরকমই এখানে সিস্টেমটা তৈরি করে নিচ্ছি আমি। ঠিক আছে,
তাহলে এখানে কত হচ্ছে, এক্স ওয়াইটা কত দিয়েছে, ওল্ড কোঅর্ডিনেট কত দিয়েছে, অরিজিনাল কোঅর্ডিনেট √2, 0, অরিজিনাল কোঅর্ডিনেট হচ্ছে √2, 0, আর নিউ কোঅর্ডিনেট হচ্ছে 1, -1। এই যে কোনটা কাকে দিয়েছে সেটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। অ্যাঙ্গেল অফ রোটেশনটা বার করতে বলছে। তাহলে আমরা এক্স নিয়েই কাজটা করি, এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ কস থিটা প্লাস ওয়াই ড্যাশ সাইন থিটা। তার মানে এক্স ইকুয়ালস টু কত হলো, এক্স ড্যাশ মানে কত, এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের কাছে √2, কত আছে √2, এক্স ড্যাশটা কত 1, ওয়াই ড্যাশটা কত -1। তাহলে আমরা পেয়ে গেলাম কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু √2, এরকম একটা ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি। আবার ওয়াই এর করেসপন্ডিং সেখানে আরো একটা ইকুয়েশন আমাদের পাওয়া উচিত। তো এগেন ওয়াই ইকুয়ালস টু, আচ্ছা সরি, এখানে তো আমাদের, এখানে লিখেছি ঠিক, এখানটা মাইনাস হবে না, এখানে তো মাইনাস হবে, কি হবে এখানে, এখানে মাইনাস, তার মানে এটা হয়ে যাবে আমাদের কাছে প্লাস, ঠিক আছে, এটা কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হলো, এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এবার ওয়াইটা কত 0, এক্স ড্যাশটা কত 1 সাইন থিটা মাইনাস ওয়াই ড্যাশ মানে এগেন -1 কস থিটা, আর এটা হয়ে যাচ্ছে প্লাস। তাহলে মোট কথা সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 0। তার মানে থিটার ভ্যালু 45 বলে দুটো ভ্যালু সমান হয় এবং তখন 0 হয়, তাই তো? কিংবা অন্য করে যদি ভাবি তাহলে সাইন ইকুয়ালস টু কস এসে যাচ্ছে, তার মানে ট্যান থিটা ইকুয়ালস টু 1 এসে যাচ্ছে, তার মানে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি এসে যাচ্ছে। অন্য অনেক ডিগ্রির জন্য হয়, কিন্তু এখানে যে ভ্যালুগুলো দিয়েছে সেই ভ্যালুগুলোতে একমাত্র 45 ডিগ্রিটাই এমন একটা ভ্যালু যার জন্য ট্যানটা 1 হতে পারে। ঠিক আছে, তার মানে এইটুকুনি পোর্শন যদি আমরা বাদ দিয়ে দিই তাতে আমাদের কোনো যায় আসবে না, এইটুকুনি পোর্শন আমাদের এখানে দরকারই পড়লো না। ঠিক আছে, আচ্ছা, এবং লাস্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা আর আমি এখন সলভ করব না, সেটা তাহলে আমরা অবশ্যই বাড়িতে করব, হোমওয়ার্ক করে সেটা কিন্তু আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবো। আচ্ছা, আজকের ক্লাসে তাহলে এতটাই থাক, আজকে আর আমরা বেশি করাচ্ছি না, আজকে শুধুমাত্র আমরা ফর্মুলাটার বা থিওরিটার ডিটেলসে আলোচনা করেছি বিভিন্ন ভাবে, বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে, তাই একটু টাইম লেগে গেল, এবং তাই আমি আজকে শুধুমাত্র বেসিক ফর্মুলার উপর ডিপেন্ড করে যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো সলভ করলাম। নেক্সট ক্লাসটা কিন্তু রোটেশনের খুব ভাইটাল ক্লাস, সেখানে আমরা প্রিভিয়াস ইয়ারে যা কোয়েশ্চেন এসছে কিংবা আরো বিভিন্ন টাইপের যে প্রবলেমগুলো, বিভিন্ন ইকুয়েশনের ট্রান্সফর্ম সংক্রান্ত প্রবলেম নিয়ে আমরা কিন্তু কাজ করব। তাই নেক্সট ভিডিওটা অবশ্যই আমাদের দেখতে হবে, বুঝতে হবে, খাতায় নোট ডাউন করতে হবে, না দেখে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আরো একটি যেটা আমার বলার এখানে সেটা হচ্ছে, যারা যারা আমাদের WBSLST কিংবা MSc পুরোটার একসাথেই যে আমাদের MCQ ক্লাসে বা আমাদের যে অনলাইন ক্লাস চলছে সেগুলোতে যারা পেইড ক্লাসে জয়েন করতে চাইছো বা চাইছেন, তারা কিন্তু আজই আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো, এবং আমাদের যে ডেসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ফর WBSLST অ্যান্ড MSc, তো সেক্ষেত্রে সেই গ্রুপে কিন্তু অবশ্যই সেখানে তোমরা জয়েন করে থাকবো। আমরা কিন্তু প্রতিনিয়ত যদি কোনো ভিডিও আপলোড হয় সেই ভিডিওর লিঙ্ক আমি সেখানে দেব, কোনো প্র্যাকটিস সেট দেওয়ার থাকলে সেটা আমি সেখানে দেব, এবং বিভিন্ন নিজেদের যা প্রবলেম রয়েছে সেটা তোমরা সেখানে আলোচনা করতে পারো। তাই অবশ্যই সেই গ্রুপে তোমরা জয়েন করে থাকবে, এবং অবশ্যই আমাদের যে প্রিপারেশন ব্যাচ সেখানে জয়েন করতে পারো, কারণ এখানে এখন কিন্তু আরো বেশি চান্স এসে গেছে যে না, আমাদের পরীক্ষাটা হতে পারে,
পরীক্ষাগুলো কন্টিনিউ হতে পারে, সেই একটা আশা আমরা এখানে রাখতে পারি। তো সেটা যদি রাখিও, সেই নিয়মে আমাদের কিন্তু শুধুমাত্র কবে ফর্ম বেরোবে তারপর আমরা প্রিপারেশন নেব সেভাবে কিন্তু হয় না, সেভাবে কোনো পরীক্ষাই ক্র্যাক করা যায় না সঠিকভাবে। তো আমাদের একদম ফাইনালি প্রথম থেকে প্রিপারেশন নিতে থাকতে হবে, যবে যেটা ফর্ম বেরোবে তখন সেটা ফিল আপ করে পরীক্ষায় বসতে হবে। ফর্ম বেরোনোর পর প্রিপারেশন শুরু করবো সেভাবে কিন্তু সম্ভব নয়, কারণ এখানে গোটা অনার্সের সিলেবাসটাই কিন্তু প্রায় 80% ঠিকভাবে রয়েছে এখানে। ঠিক আছে, হতে পারে এমসিকিউ, কিন্তু কনসেপ্ট গুলো তো আমাদের নতুন করে রিক্যাপ করতে হবে, এমসিকিউ কিন্তু প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো তার জন্য টাইম লাগবে, সেটা কিন্তু 2-1 মাসের গল্প নয়। ঠিক আছে, তাই অবশ্যই অবশ্যই করে তোমরা যাদের যাদের মনে হচ্ছে যে না ভালো করে প্র্যাকটিস করবো, ভালো করে প্রিপারেশন নেবো, তারা অবশ্যই আমাদের ব্যাচে জয়েন করতে পারো। আমাদের ব্যাচের আজকের ক্লাস দেখে আশা করি বুঝে গেছো যে না, প্রতিটা জিনিস কিন্তু আমি এতটাই ধরে ধরে করাবো, এতটাই সুন্দরভাবে কম্প্যাক্ট ওয়েতে কনসেপ্ট ওয়াইজ ফর্মুলা ওয়াইজ এমসিকিউ সলভ করাবো। তোমাদের প্রতিটা খাতায় যা থাকবে তার বাইরে কোনো কিছু পরীক্ষায় তোমরা পাবে না। ঠিক আছে, এটুকুনি গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি, সেই কনসেপ্টের বাইরে, ইনফ্যাক্ট সেই প্রশ্নের বাইরেই এমন কিছু পাবে না তোমরা। তাই অবশ্যই আমাদের পেড ব্যাচে জয়েন করতে পারো, তার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। এবং ফিস অত্যন্ত নমিনাল রাখা হয়েছে, অত্যন্ত নমিনাল, সেটা হচ্ছে মাত্র 300 টাকা প্রতি মাসে। ঠিক আছে, তোমরা এই ফিসটা দিয়ে অবশ্যই কিন্তু আমাদের ব্যাচে জয়েন করতে পারো। ঠিক আছে, তাহলে আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিক আলোচনায়। ততক্ষণের জন্য ভিডিওটি দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, এবং নেক্সট ক্লাসের জন্য চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, এবং অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করবে, যাতে করে তারাও এতটা ইনফরমেটিভ, কনসেপচুয়াল, এবং যারা এই ধরনের প্রিপারেশন নিচ্ছে তাদেরও কিন্তু অনেকটা হেল্প হতে পারে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।